আমি এসেছিলাম ফ্লোরিডাতে আরকি। ফ্লোরিডাতে আসার পর আমি আসলে আ ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে ট্রান্সফার করি। বিকজ ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ আমার যে স্পেশালাইজেশন ট্রান্সপোর্টেশন সেফটি ওটাতে পড়ালেখা করার জন্য আ মানে আগ্রহী ছিলাম। আমার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করল। সো দ্যাটস ওয়াই I took a transfer and came to Kansas State University, যেখানে কিনা ট্রান্সপোর্টেশন সেফটিতে আমি মাস্টার্স করি। তো ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে যখন আসি, তখন যেটা ছিল যে আমি ইউনিভার্সিটি হাউজিং এই ছিলাম। ইউনিভার্সিটি হাউজিং আ ওখানে আ অন ক্যাম্পাস এবং আমাদের সময় আমি যখন আসি ২০০৯ তে তখন বেশ আ আ আমি বলব অ্যাফোর্ডেবলই ছিল। ক্যাম্পাসের একেবারে কাছেই। আ হেঁটে বাসা থেকে ক্যাম্পাসে আমাদের ডিপার্টমেন্টাল বিল্ডিং এ ভাইয়া যেতাম। ফ্লোরিডাতে কোন কোনো ইউনিভার্সিটিতে আসছিলেন? প্রবলেম ছিল না। ফ্লোরিডাতে আমি ছিলাম ও হচ্ছে হ্যাঁ, ফ্লোরিডা এখানে আটলান্টিক ইউনিভার্সিটি ১ম এ। হ্যাঁ, কিন্তু তারপরে ওইখানে আমি আসলে আ এসেছিলাম জিওটেকনিক্যাল আরে ইঞ্জিনিয়ারিং এ তোমার আচ্ছা আচ্ছা। প্রফেশনে। কিন্তু আসলে আমার ইচ্ছা ছিল ট্রান্সপোর্টেশনেই কনসেনট্রেশন দেওয়ার আরকি। যার কারণে পরবর্তীতে চেঞ্জ করা আরকি। ফ্লোরিডা আটলান্টিকে আমি ১ সেমেস্টার ছিলাম আরকি। ভাই আরেকটু ইন্টারাপ্ট তারপরে করবো আপনার কাছে যাওয়ার আগে। ফ্লোরিডা আটলান্টিকের মানে তখনকার অবস্থা মানে এখনকার অবস্থা জানি না। তখন কি মানে ওইখানে ডিপার্টমেন্টে পিএইচডি ছিল বা ডিপার্টমেন্ট কি মানে ওয়েল অর্গানাইজড ছিল? ফ্লোরিডা আটলান্টিকের ডিপার্টমেন্টটাতে তখন আসলে ডিরেক্ট পিএইচডি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ছিল না। ওরা একটা পিএইচডি অফার করত। সেটা হচ্ছে অন্য আরেকটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অন্য আরেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে জয়েন্টলি তুমি চাইলে পিএইচডি করতে পারতে। কিন্তু সেটা হচ্ছে আরেকটা ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন এবং দ্যাট ওয়াজ মোস্টলি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। সো ডিরেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে মনে হয় পিএইচডি অফার করতো না। বাট আমি যখন ছিলাম তখন ওরা আ চেষ্টা করছিল পিএইচডি প্রোগ্রামটা চালু করার। আমি এখন ঠিক জানি না, বাট এখন আমার মনে হয় পিএইচডি প্রোগ্রাম চালু হলেও হতে পারে এবং পরবর্তীতে আমি যেটা দেখেছি যে there were a lot of students, not lot of, but there were a number of students who basically graduated from Florida Atlantic University in transportation engineering. Um, uh, তারা এখন সবাই যার, যার ফিল্ডে কাজ করছে। আমি ২-১ জনকে চিনিও। সো আমার ধারণা পরবর্তীতে ডিপার্টমেন্টটা ভালোই গ্রো করেছে। They hired some young faculties with innovative uh, field. এখন আমার মনে হচ্ছে তারা ভালোই করছে। But obviously it's not a big department compared to some of the other prominent civil engineering departments in the country. ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও যে খুব একটা বড় ছিল তা না। এখনো তারা মোটামুটি আমি বলব যে মিডিয়াম অথবা তার চেয়েও ছোট টাইপের ডিপার্টমেন্ট। আমার মনে হয় ১৫-১৬ জন ফ্যাকাল্টি। বাট ওই যে বললাম যে ট্রান্সপোর্টেশন সেফটিতে আমার সময় কিছু স্পেশালিটি ছিল যার কারণে আরকি আ আমার আ আ ইন্টারেস্ট ছিল। আ ব্যাটে বলে মিলে গিয়েছিল যার কারণে আরকি যাওয়া ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে। আর এখন আমার যতদূর ধারণা ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে আমাদেরই একজন বন্ধু আ আ আব্দুল আজিজ সে আছে। আমি যতদূর জানি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ, বাট ও মোস্টলি ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক মডেলিং এবং আ আম ট্রান্সপোর্টেশন আ প্ল্যানিং এই টাইপের আ আ রিসার্চ টপিকে কাজ করে। আমি যতদূর জানি যথেষ্ট ভালো কাজ করছে এবং ও ট্রান্সপোর্টেশন সেফটিতে না, বাট হি ইস এ ফ্যাকাল্টি মেম্বার ইন দ্য ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। সো anyone can go to Kansas State Civil Engineering Department and find Abdul Aziz. And there is also a very good program in Kansas State University in terms of pavement engineering. So anyone interested in pavement engineering, pavement management, asset management, they can also explore opportunities because as far as I knew যে পেভমেন্টে আরো একজন বাংলাদেশি ফ্যাকাল্টি ছিলেন এবং আছেন এবং কনসিস্টেন্ট বেসিসে তার মোটামুটি ফান্ডিং থাকে মোস্ট অফ দ্য টাইম। আর এখন যেহেতু আমাদের ইয়াং ফ্যাকাল্টি আব্দুল আজিজ আছেন, ও ও আমার ধারণা ও স্টুডেন্ট হায়ার করে এবং আহ, ও খুব অ্যাক্টিভ রিসার্চার। সো এনিওয়ান ইন্টারেস্টেড ইন হিজ ফিল্ড, আমার যতদূর মনে পড়ে আব্দুল আজিজ ডায়নামিক ট্রান্সপোর্টেশন মডেলিং
এবং এই টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করে আর কি। তো আমার রিসার্চ ফিল্ডে না, বাট হি ইজ এ prolific researcher and is doing very good. So anyone interested can browse through Transportation Civil Engineering, Kansas State University and contact with them. স্যার তো একটা কোশ্চেন, যে কানসাস স্টেট ইউনিভার্সিটি এটা ঠিক কানসাসের কোন সিটিতে, মানে এটা কি? এটা হচ্ছে সিটিটার নাম হচ্ছে ম্যানহ্যাটন। সো ওইটাকে মানে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনকে বলা হয় হচ্ছে বিগ অ্যাপল, রাইট? সো ওই ম্যানহ্যাটন ক্যানসাস ওটাকে বলা হয় হচ্ছে লিটল অ্যাপল। সো ইটস এ ভেরি ইউনিভার্সিটি টাউন। সো অ্যারাউন্ড লাইক 50-60,000 পপুলেশন। সো অ্যাজ ইউ নো, লাইক একটা ইউনিভার্সিটি টাউন যেরকম হয়, মানে ইউনিভার্সিটিটাই হচ্ছে মেইন পয়েন্ট অফ এমপ্লয়মেন্ট। সো সবকিছুই আছে আসলে, কিন্তু অবভিয়াসলি ইটস এ ইউনিভার্সিটি টাউন, ইটস এ 50-60,000 পপুলেশন। আমি ঠিক শিওর না, এখন হয়তো পপুলেশন একটু একটু বেড়েছে, বাট ইউনিভার্সিটি টাউন ছিল। বাট তোমার যা যা দরকার মোটামুটি সবই আছে আর কি। মানে তুমি আহ, আহ, মোটামুটি স্বচ্ছন্দে জীবনযাপন করার জন্য একজন গ্রাজুয়েট স্টুডেন্টদের যা যা দরকার সবই মোটামুটি পাবে তুমি, ইনক্লুডিং মানে আহ, তোমার অন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাস হাউজিং। তুমি যদি আশেপাশে শপিং মল থেকে শুরু করে সবই আছে। সো আই উড সে ইটস এ মিড সাইজড ইউনিভার্সিটি টাউন, নট মিড সাইজ, লো টু অলমোস্ট মিড সাইজ ইউনিভার্সিটি টাউন। স্যার একটু মানে ইয়ে করি, যে মানে আপনি তো ফ্লোরিডা আটলান্টিক থেকে কানসাসে আসলেন, মানে মানে দেখেন, এই আমি যখন এটা শুরু করি তখন আসলে এখন ইয়ং জেনারেশন ওরা আসলে ব্রাউজি করে ওদের কাছে এত ইনফরমেশন, মানে আমরা যখন আসতাম তখন কিন্তু এত ফেসবুক ইয়ে ছিল না, যে এত বাংলাদেশি স্টুডেন্টও ছিল না। সো উই হ্যাভ টু টোটালি ডিপেন্ড অন সাম লাইক ব্রাউজিং বাই আওয়ার সেলফ। কিন্তু এখন এত বাংলাদেশি স্টুডেন্ট, এত নেটওয়ার্কিং, ওরা অনেকেই অনেক কিছু জেনে যায়। মানে আপনি ঠিক কি দেখে ফ্লোরিডা আটলান্টিক থেকে কানসাসে মুভ করলেন, মানে হোয়াট অ্যাট্রাক্টস, মানে অ্যাট্রাক্ট ইউ দ্যাট টাইম? ইজ ইট দ্য ওই যে ফ্যাকাল্টি, বললাম, আপনার বাংলাদেশি মানে আপনার ফ্রেন্ডরা ছিল, অথবা কমিউনিটি ছিল, মানে ঠিক কি দেখে আপনি ট্রান্সফারটা করলেন? আমার মেইন আসলে কনসিডারেশন ছিল হচ্ছে ফিল্ড অফ স্টাডি আর কি। আমি জিও টেকনিক্যালে এসে পড়েছিলাম 2008-এর ফলে, কিন্তু ওইটা আসলে বলা যায় যে মানে ইউএসএ তে চলে আসতে হবে তাই আসা আর কি। কিন্তু আমার অ্যাজ এ আসলে এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, অ্যাজ এন এন্ট্রি পয়েন্ট। বাট আমি আসলে অপরচুনিটি খোঁজে ছিলাম যে কোথায় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করা যায়, এবং তখন দেখলাম যে আসলে যেই প্রফেসরের সাথে আমি যোগাযোগ করলাম ওই ফ্লোরিডা আটলান্টিকে থাকা অবস্থাতেই, উনার সাথে রিসার্চের ইন্টারেস্ট মিলে যায় আর কি, এবং তার কাছে ওই সময় ফান্ডিংও অ্যাভেলেবেল ছিল। সো যেটা বললাম যে ব্যাটে বলে মিলে যাওয়াতে ট্রান্সফারটা সম্ভব হয়েছিল আর কি। তা না হলে হয়তো দেখা যেত ফ্লোরিডা আটলান্টিকেই জিওটেকনিক্যালে মাস্টার্স কমপ্লিট করে ফেলতাম আর কি। বাট যেহেতু ব্যাটে বলে মিলে গেল, এই জন্য। আর আরেকটা পয়েন্ট এখানে ক্লিয়ার করার দরকার, সেটা হচ্ছে যে আমি যে প্রফেসরের আন্ডারে মাস্টার্স করেছিলাম সে কিন্তু বাংলাদেশি ছিল না আর কি। সে অন্য দেশি ছিলেন। আম, তো আহ, মানে বাংলাদেশি প্রফেসর ছিল দেখে যে আশা ক্যান্সার স্টেটে, ব্যাপারটা সেরকম ছিল না। বাট আমার অন্য বন্ধুরা ছিলেন যারা ক্যান্সার স্টেটে অন্য বাংলাদেশি প্রফেসরের আন্ডারে মাস্টার্স করেছে, পিএইচডি করেছেন, সিনিয়র দুই একজনও ছিলেন। বাট আমি অন্য আহ, আরেকজন ফ্যাকাল্টি মেম্বারের আন্ডারে মাস্টার্স করেছিলাম। ভাই আমি আপনাকে যতদূর জানি আপনি এই অ্যান্সারটা ঠিক টেকনিক্যালি দিবেন, মানে আপনি বিতর্কে জড়াবেন না। কিন্তু মানে এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন টিআরবিতে বা অন্য জায়গায় দেখা হইতো, তখন একটা বিশাল ইস্যু ছিল যে বাংলাদেশি প্রফেসররা স্টুডেন্টদেরকে একটু বেশি প্যারা দেয়, হ্যাঁ। আর যেখানে আমেরিকান প্রফেসররা বা ইউরোপিয়ানরা একটু কম প্যারা দেয়। অফকোর্স ইট ভ্যারি ফ্রম কেস টু কেস। কিন্তু মানে আপনার একটা বিশাল একাডেমিক ক্যারিয়ার ছিল, মাস্টার্স, পিএইচডি, তারপর আপনি এরপরে অনেকদিন টিআরবি তে অ্যাক্টিভ ছিলেন। আপনি কি জিনিসটাকে কোনো জেনারেলাইজ করবেন, বাট অর ইটস জাস্ট কেস টু কেস? এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, ওই যে যেটা বললাম যে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স তো নাই বাংলাদেশি প্রফেসরের সুপারভিশনে কাজ করার। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে
অ্যানেকডোট থেকে বন্ধুদের মুখে শোনা অথবা বন্ধুদের আহ, আহ, অভিজ্ঞতা তারা যখন শেয়ার করেছে তাদের কাছ থেকে শোনা, আহ, মাঝে মাঝে হয়তো দুই একটা ইনসিডেন্ট নিজ চোখে দেখা, বাট ওই যে যেটা তুমি বললে যে জেনারেলাইজ করাটা মনে হয় ঠিক হবে না আসলে আর কি, মানে একই একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে আমরা যদি এটা বলি তাহলে ব্যাপারটা খানিকটা জাজমেন্টাল শোনায় আর কি, তাই না? বাট এটা তুমি যদি 10 জন স্টুডেন্টকে নিয়ে আসো যারা কিনা বাংলাদেশি প্রফেসরদের আন্ডারে কাজ করেছে, তুমি দেখবে যে এক একজনের এক্সপিরিয়েন্স হয়তো এক এক রকম আর কি, তাই না? সো এটা তো আসলে বলা খুব ডিফিকাল্ট আর কি, কারো এক্সপিরিয়েন্স খুব ভালো, কারো এক্সপিরিয়েন্স হয়তো অত আনন্দদায়ক নয়। আমরা দুই একটা ইনসিডেন্টের কথা মাঝে মাঝে শুনি যেগুলো শুনলে আমাদের মনে হয় যে স্বভাবতই মনে প্রশ্ন জাগে যে আহ, একটা কমন প্রশ্ন যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির মধ্যে ঘোরাফেরা করে, অ্যান্ড আই এম প্রিটি ব্লান্ট অন ইট যে আমার এই বাংলাদেশি প্রফেসর কি তার স্টুডেন্ট যদি আমি বাংলাদেশি না হয়ে সাদা চামড়ার হতাম তাহলে কি সে একইভাবে ট্রিট করতো? এটা অনেকের মনে প্রশ্ন আসে, বাট আমি আসলে ওই মানে কোনো জাজমেন্টাল অথবা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে সব বাংলাদেশি প্রফেসরকে একই কাতারে মানতে আহ, চাই না, মানে ফেলতে চাই না আর কি। এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম ভাবে ভ্যারি করে, এবং কারো এক্সপিরিয়েন্স দেখবে খুবই আনন্দদায়ক, খুবই কমফোর্টেবল, তাদের সাথে তাদের প্রফেসরদের রিসার্চ ইন্টারেস্ট থেকে শুরু করে ওয়ার্ক এথিক্স মেন্টালিটি সবকিছু হয়তো খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে। আবার অ্যাট দ্য সেম টাইম কারো কারো হয়তো দেখা যাবে যে দে ফেসড কোয়াইট এ ফিউ চ্যালেঞ্জেস, তাই না? সো ওই দিক থেকে চিন্তা করলে এটা আসলে কোনো একক মাপকাঠিতে মাপা খুব ডিফিকাল্ট। বাট হ্যাঁ, ওই প্রশ্নটা আমি অনেকের মুখেই শুনেছি যে হোয়াট ইফ আই ওয়াজ এ হোয়াইট আমেরিকান স্টুডেন্ট। মানে আমি জানি আমার এই কথা শুনলে হয়তো অনেকে আহ, বলতে পারে যে আমি যেটা বললাম সেটা হয়তো সঠিক নয়, বাট এটা রিয়েলিটি, আমরা শুনেছি অনেকের কাছে। বাট এগেইন এখন যেটা হয়েছে যে তুমি যদি দেখো যেটা বললে যে বাংলাদেশি স্টুডেন্টরা এখন আমেরিকাতে অনেক পরিমাণে আসছে এবং এসেছে গত 10 বছরে, এবং বাংলাদেশি স্টুডেন্টদের গ্রোথ আমেরিকাতে ইটস ফেনোমেনাল। মানে 2013-14 একাডেমিক ইয়ার থেকে শুরু করে তুমি যদি লেটেস্ট একাডেমিক ইয়ারে দেখো, দেয়ার আর ডেটা, ওপেন ডোরসে গেলে ডেটা দেখা যায় বাংলাদেশ কিন্তু এখন পৃথিবীর মধ্যে 7th or 8th র্যাঙ্ক ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কামিং টু দ্য ইউনাইটেড ভাইয়া স্টেটস। তো এক্স্যাক্টলি আমি সেদিন দেখতেছিলাম আমেরিকাতে বাংলাদেশের এখন 9th হাইয়েস্ট অ্যাকর্ডিং টু দ্য গ্রাজুয়েট এক্স্যাক্টলি, স্টুডেন্টস। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর ভাইয়া এবং আমি যদি আপনার ওইটা একটু কনক্লুশন করতে চাই এইভাবে, আমি এটা ওটা টাইম ফ্রেম দিয়ে একটা কনক্লুড করতে পারি। সেদিন আমি একজনের সাথে আলোচনা করতেছিলাম যে যেসব মানে টিচাররা ধরেন 80s বা 90s এর বাংলাদেশি ফ্যাকাল্টি, যখন আসলে ভাইয়া এই আপনার এই লিঙ্কডইন ফেসবুক বা এটা ছিল না, দেয়ার আর সাম ইনসিডেন্টস দ্যাট উই আর অল অ্যাওয়ার অফ, হ্যাঁ, যেখানে একটু মানে তারা মানে স্টুডেন্টদেরকে, বাট আমি এটা কনক্লুড করি সব প্রফেসরই কিন্তু স্টুডেন্টের ভালো চায়। হ্যাঁ, দে নেভার অ্যাবসলিউটলি, গিভ দ্য প্যারা অ্যাবসলিউটলি। ফর মানে এনি ইন্টেন্ট ব্যাড ইন্টেনশন, দে ওয়ান্ট everyone to be succeed, but it's just the handling of the students. Someone can handle professionally, someone can handle unprofessionally. When we hear some unprofessional incident, but আপনি যদি ইয়ং ফ্যাকাল্টিদের কথা শুনেন যারা এই 15-16 এর পর ফ্যাকাল্টি হয়েছে, অ্যাবসলিউটলি। তারা is more cooperative and more helpful than even the other like the Americans or Iranians. হ্যাঁ, মানে ইয়ং বাংলাদেশি ফ্যাকাল্টিটা অনেক বেশি ওপেন মাইন্ডেড, অনেক বেশি কোঅপারেটিভ। আগের সময় একটু ছিল, বিকজ আমরা জানি যে আমাদের বাংলাদেশের কালচারালে ওই আপনার স্টুডেন্ট আর টিচার ফ্রেন্ডশিপ মানে রিলেশনশিপটা আগে অত ফ্রেন্ডলি ছিল না, মানে দা ওয়ে উই গ্রোন আপ, বাট টাইমস চেঞ্জেস, রাইট? এক্স্যাক্টলি, আমি তোমার সাথে অ্যাগ্রি করতেছি এখানে। কারণ হচ্ছে যে তুমি যদি দেখো এখন বাংলাদেশি ফ্যাকাল্টি ইউএস ইউনিভার্সিটিস গুলাতে কিন্তু অলমোস্ট সব জায়গাতে আছে। সেদিনকে আমরা আলাপ করছিলাম যে এখন বাংলাদেশি ফ্যাকাল্টি এমআইটি স্ট্যানফোর্ড থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এখন বাংলাদেশি ফ্যাকাল্টি আছে, এবং বাংলাদেশি ফ্যাকাল্টিরা তুমি দেখবে যে যখন স্টুডেন্ট রিক্রুট করছে ইদানিং তারা কিন্তু অলওয়েজ, এটা আগেও হয়তো ছিল, বাট আগে আমরা যে আলাপ করলাম যে আগে তো আসলে বাংলাদেশি স্টুডেন্টদের অ্যাডমিশন রেট অত হাই ছিল না, বাট এখন যেহেতু অ্যাডমিশন রেট অনেক হাই, অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে, তারা অলওয়েজ তাদের মাইন্ডে প্রেফারেন্স থাকে যে ইফ এভরিথিং ম্যাচেস দে উড হায়ার এ বাংলাদেশি স্টুডেন্ট, রাইট? এবং তুমি যেটা বললা যে
ফ্যাকাল্টি মেম্বার অনেক ইনক্রিজ হয়ে গেছে এখন ইউএস ইউনিভার্সিটিস গুলাতে বাংলাদেশি অরিজিনের। সো everyone's hiring Bangladeshi students if they can, and obviously because of the advent of technology and all the social medias, এখন অনেক বেশি মানুষজনের কাছে ইনফরমেশন অ্যাভেলেবল এবং people are more open minded, more open to ideas, right? Innovation and তুমি যেটা বললে ভেরি ইম্পর্টেন্ট যে সম্পর্কের ডাইনামিক্সটা হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে বাংলাদেশি স্টুডেন্ট আর বাংলাদেশি ফ্যাকাল্টিজ এর মধ্যে, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো যে পিপল বাংলাদেশি ফ্যাকাল্টিজ আর অলওয়েজ very much interested to hire Bangladeshi students, and at the end of the day all Bangladeshi faculties, they want nothing but the best for their students, right? So that's the bottom line আসলে, তাই না? So By any professor, whether he is Chinese, Iranian, Arab, or Indian or Bangladeshi, they all want the welfare of the students. It's just, exactly. I'm saying just the way they handle the students. Okay, ভাই আমরা কানসাসে ফিরে আসি। ভাই আপনার কানসাসে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বাদ দিয়ে অন্যান্য ডিপার্টমেন্ট গুলা ঠিক কতটা অ্যাক্টিভ, মানে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, আপনার সময় কি অন্যান্য ডিপার্টমেন্টে স্টুডেন্টরা ছিল? হ্যাঁ, আমাদের সময় যেটা ছিল যে আমাদের সময় আমাদের আসলে আমার যতদূর মনে পড়ে ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা বেশ ভালো ছিল। ভালো ইন টার্মস অফ নাম্বার অফ ফ্যাকাল্টিজ অ্যান্ড দ্য নাম্বার অফ অ্যাক্টিভ রিসার্চার্স ইন দেয়ার ডিপার্টমেন্ট। আমার যতদূর মনে পড়ে আমাদের সময় বুয়েটের একজন ফ্যাকাল্টি কিন্তু ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছিলেন আর কি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন উনিও ওখানে পিএইচডি করছিলেন। But again, Kansas State University as a school of engineering is not a very big, they are not in the league of like big engineering schools or big engineering departments. I would say they are like moderate to medium actually. But electrical engineering and mechanical engineering departments were obviously bigger than civil engineering department, if I remember correctly. So ওই দুটা ডিপার্টমেন্ট মানে বেশ বড়ই ছিল আমার যতদূর মনে পড়ে। আপনার সময় ওখানে কিরকম এনরোলমেন্ট ছিল টোটাল স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট? আমার যতদূর মনে পড়ে আমাদের সময় বোধহয় আমরা সাকুল্যে 10 থেকে 12 জনের মতন বাংলাদেশি স্টুডেন্ট ছিলাম এবং অলমোস্ট সবাই, আই মাইট বি রং বিকজ 10-12 বছর আগের কথা, বাট সাকুল্যে আমরা যে 10-12 জন স্টুডেন্ট ছিলাম তাদের মধ্যে অলমোস্ট সবাই মনে হয় গ্র্যাজুয়েট স্টুডেন্টস ছিলাম আর কি। সো ইটস লাইক আমাদের যে শুধু ইঞ্জিনিয়ারিং এ ছিল তা না, আমাদের দুই একজন নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও ছিল, যেমন এগ্রিকালচারাল সায়েন্স, তারপর অ্যাকাউন্টিং, এইভাবেই মনে পড়ে যতদূর আমি মনে করতে পারি। ইঞ্জিনিয়ারিং এ আমরা কয়েকজন ছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই তো। বাট আমাদের সময় স্টুডেন্ট পপুলেশন, বাংলাদেশি স্টুডেন্ট পপুলেশন 10 থেকে 12, আমি আমার অবস্থানের সময়কালে এটা আমার মনে আছে। আমার এর পরের প্রশ্নটা করার পর আমি আমির ভাইকে প্রশ্ন করতে বলবো, কিন্তু এই প্রশ্নটা আপনি একটা অ্যান্সার করেন আপনার বোথ ইউনিভার্সিটির ভিত্তিতে, মানে ক্যান্সাস এবং আইওয়া দিয়ে। হ্যাঁ, ইউএসএ তে যখন স্টুডেন্টরা আসে, মানে হেলথ ইন্স্যুরেন্সটা একটা বিরাট বড় ইস্যু থাকে। হ্যাঁ, যে হেলথ ইন্স্যুরেন্সটাকে আমি প্রাইভেট থেকে কিনবো নাকি ইউনিভার্সিটি প্রোভাইড করবে, নাকি আমাকে যে অ্যাসিস্ট্যান্টশিপ দিবে সেটা ওয়েভ করে দিবে, রাইট? আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। আমার মনে আছে এলএসইউ তে একবার একটু নিয়ম করলো যে এই হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে এবং এর জন্য $3,500 পে করতে হবে। এখন প্রফেসর তো $3,500 এক্সট্রা দিবে না, মানে এটা একটা বিশাল ইস্যু ছিল। তো আপনার এই কানসাস এবং আইওয়াতে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু বলবেন। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট থিং, কারণ আমার মনে আছে আমি যখন ফ্লোরিডা আটলান্টিকে এসছিলাম তখন কিন্তু ওই একই ঘটনাই ঘটেছিল যে ইন্স্যুরেন্সটা তোমাকে আলাদা আউট অফ পকেট তোমাকে পে করতে হবে, তোমাকে অ্যাসিস্ট্যান্টশিপ দিয়ে দিবে, কিন্তু আহ, কিভাবে তুমি পে করবে এটা তোমার ব্যাপার আর কি। কিন্তু ক্যান্সাস আর আইওয়াতে আমার এক্সপিরিয়েন্স ছিল যে ক্যান্সাস এবং আইওয়া দুই জায়গাতেই ওয়ান্স ইউ বিকাম এ আর এ অর টি এ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর টিচিং অ্যাসিস্ট্যান্ট, তখন কিন্তু দেখা যায় যে ইউ আর ইউনিভার্সিটি এমপ্লয়ি, এবং ওদের রুল ছিল যে তুমি যখন ইউনিভার্সিটি এমপ্লয়ি হবে তখন তোমার হেলথ ইন্স্যুরেন্সটা ওরাই পে করে, তোমাকে নিজে থেকে আউট অফ পকেট কিছু পে করতে হবে না। কিন্তু অবশ্যই তোমার যদি ডিপেন্ডেন্ট থাকে, তোমার স্ত্রী অথবা তোমার আহ, বাচ্চা, তাহলে কিন্তু তাদের ইন্স্যুরেন্সটা তোমাকে
নিজের থেকে পে করতে হবে। কিন্তু ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি আর আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে আমার যদ্দূর মনে পড়ে যে অ্যাজ এ ইউনিভার্সিটি এমপ্লয়ি আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের পে করা লাগতো না। এখন নিয়ম চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, বাট আমার সময়কার এক্সপেরিয়েন্স থেকে আমার এইটুকুই মনে পড়ে। সাদ ভাই, আমি একটু এই প্রশ্নটা করবো, এটা ঠিক এইটার সাথে মানে ইয়ে হয় না, তারপরে আপনি যদি একটু অ্যান্সার করতে পারেন। মানে আমরা যখন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলাম তখন অনেকে বলতো যে এরা হচ্ছে মানে লো ইনকাম, এরা বেবি নিলে মেডিকেইডে যাবে। কিন্তু যখন আপনি এমপ্লয়ি হবেন তখন হয়তো বেবি নিলে আপনাকে মানে হসপিটালে অনেক পে করতে হবে। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে বলতে পারি, যখন আমার অফিসের ইন্স্যুরেন্স আমার মানে বেবির জন্য করছে, ইজ নাথিং, ইজ অলমোস্ট সেম অ্যাজ দা মানে গ্রাজুয়েট স্টুডেন্ট অবস্থা যারা বেবি নেয়, অলমোস্ট সেম। মানে আপনারও কি মানে সেম এক্সপিরিয়েন্স যে অনেক সময় ওরা বলে যে মানে অনেক সময় বলে যে ধরুন আপনি গ্রাজুয়েট স্টুডেন্ট, তুমি এখন মেডিকেইডটা পাবা মানে বেবি নিলে, কিন্তু পরে হচ্ছে হসপিটালে বেবি নিলে একাডেমিক হিসাবে মানে এটা অনেক পে করতে হয়। দিস কমপ্লিটলি ফলস, রাইট? আমি আমার নিজের এক্সপেরিয়েন্স বলতে পারবো না, কারণ আমি আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় তো আমার আমার আসলে বেবি হয়নি, ছিল না। কিন্তু আমার দু একজন ফ্রেন্ড যারা পিএইচডি স্টুডেন্ট অবস্থায় তাদের তাদের বেবি হয়েছিল। এটা আসলে স্টেট টু স্টেট ভ্যারি করে মনে হয়, রাইট? আমি ঠিক শিওর না, বাট আমার আমার যে ফ্রেন্ড পিএইচডি অবস্থায় বেবি হয়েছিল আমি দেখেছিলাম যে তারটা কিন্তু আসলে ওই ওই মেডিকেইডের আওতায় আল্টিমেটলি পরে তার যে হসপিটাল চার্জেস অ্যান্ড এভরিথিং ওটা বোধহয় মওকুফ হয়ে গিয়েছিল। মানে আল্টিমেটলি যেটা করতে হয় তোমাকে বোধহয় এপ্লাই করতে হয় with all the documentations with your income and everything, and based on that they basically waived all the ওইটা নিয়ে charges, পরে right? একদিন আলোচনা করবো ভাই, কিন্তু আসলে মানে আমি সেদিন এটা ভাবতেছিলাম যে আসলে মানে আমি স্টুডেন্ট অবস্থায় অনেক ভুল ইনফরমেশন পাইছিলাম অনেক জিনিস নিয়ে, যেগুলো আসলে যতক্ষণ আপনি নিজেও এই এক্সপিরিয়েন্স এর মধ্যে না যাবেন না যাবে। হুম। এটা আপনি ততক্ষণ জানবেন না। বাট হ্যাঁ, আমার যেটা মনে আছে যে ওই যে উইকের বেনিফিটস থেকে শুরু করে আরো কিছু যে বেনিফিটস আছে, স্ন্যাপ বেনিফিট, উইক বেনিফিট, এগুলা কিন্তু পেত ওর বেবি হওয়ার পরে আরকি। কারণ পরে আমরা অবশ্য আমরা জানি যে ওগুলা নিয়ে আমরা একটা বিতর্ক করছিলাম যে এগুলা নিলে আসলে আপনার আপনার গ্রিন কার্ডের সমস্যা হবে কিনা, যে স্ন্যাপ আচ্ছা। বেনিফিট বা উইক নিলে, ওটা সব পরে আমরা আরেকদিন হ্যাঁ, আলোচনা ওটা তো করব। বোধহয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসে এক্স্যাক্টলি, ওটা এম মানে ইন্ট্রোডিউস করেছিল। বাট তার আগ পর্যন্ত এক্স্যাক্টলি। তো আসলে ওই টাইপের কিছু ছিল না আরকি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমির ভাই, এবার আপনি বলেন, আমি অনেক প্রশ্ন করছি। না, না, বেশ ভালোই চলতেছিল। তো আমি তার মধ্যে ব্যাঘাত করি নাই। তবে আমার মনে হয় যে ওভারঅল এই পুরো জায়গাটা থেকে আমি জাস্ট ২ টা কমেন্ট থ্রো করব। গোয়িং আগের পয়েন্ট আর এই পয়েন্ট। সেটা হচ্ছে যে ফ্যাকাল্টিদের ব্যবহার বা এটা নিয়ে অনেক সময় আসলে ফ্যাকাল্টিদের দিকে অনেক স্ট্রেস থাকে। বিশেষ করে যারা টেনিউর আরকি, টেনিউরের জন্য অবভিয়াসলি। অপেক্ষা করতেছেন। তাদের একটা স্ট্রেস থাকে। অন্যদিকে আ আমার আমার জাস্ট একটাই সাজেশন আরকি, জাস্ট এখানে জাস্ট পুটিং ইট হিয়ার। আমার মনে হয় শুরুর দিকের ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে হুম, যখন হুম। একটা ছাত্র এসে পৌঁছাচ্ছে তখন প্রফেসরের কাছে সে হচ্ছে একটা ব্ল্যাংক স্লেট। প্রফেসর আসলে জানে না যে সে কি করতেছে। সে মানে কেমন তার কি? হ্যাঁ, ক্যাপাসিটি কিরকম। তো দেখা এক্সাক্টলি। যায় যে ওই বছরে হয়তো প্রফেসর ২ টো স্টুডেন্ট রিক্রুট করেছে। তো দুজনের হয়তো ক্যালিবার কাছাকাছি। হয়তো ১ম জন এসে তার বাসা গোছানো, বাসার হয়তো কোনো সমস্যা, রেন্টাল কোম্পানির সাথে ঝামেলা ইত্যাদি অনেক কিছু করে বা হয়তো নতুন এনভায়রনমেন্ট এ অবশ্যই আমাদের সবাইকে হুম। কালচারাল শক এসবের মধ্যে এটা দিয়ে অ্যাডজাস্টমেন্ট এর এটা মধ্যে খুবই যেতে হচ্ছে। চ্যালেঞ্জিং। হ্যাঁ। হুম, হ্যাঁ। হুম, হুম। তো দেখা যায় ওই চ্যালেঞ্জটা সামলাতে গিয়ে হয়তো ল্যাবের দিকে হয়তো একটু ঢিলামি হয়ে গেছে। whereas আরেকটা স্টুডেন্ট একই ক্যালিবার হয়তো এসেছে। সে হয়তো খুব মানে তার কাজ দিয়ে আচ্ছা ঠিক আছে প্রফেসর ইমেইল দিয়েছে আমি করে কালকেই দেখিয়ে দিলাম। এই হুম, ধরনের হুম, একটা হুম, 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 আপফ্রন্ট ইয়ে করে তখন হয়তো প্রফেসরকে ইমপ্রেস করে ফেলে। তো আমার কথা হচ্ছে যে আসলে শুরুর দিকে যদি কারণ আমরা যতই প্রফেসর বলি, স্টুডেন্ট বলি সবাই আসলে আমরা হিউম্যান বিইংস। তো দেখা যায় যে শুরুতে যদি কোনো কারণে একটু ইমপ্রেশনটা একটু অন্যরকম হয়ে যায়, একটু যদি ডাউট তৈরি হয়ে যায়, তখন দেখা যায় যে সেইম কাইন্ড অফ কাজ ডেলিভারি দিলে হয়তো প্রফেসর ভিন্নভাবে মনে করতে পারে। আর দ্বিতীয়ত হুম, হুম। হচ্ছে যে ডাজন্ট ম্যাটার আপনি যতই প্রতিভাবান হন, আপনাকে কখনো না কখনো আপনি ইউ উইল ফেইল এট সাম থিংস লাইক প্রফেসর আপনাকে অনেক কিছু এক্সাক্টলি, করতে বলবে। তো আপনার যদি এক্সাক্টলি। ওই কারেন্সিটা থাকে প্রফেসরের কাছে, যদি ওইটুকু ক্রেডিবিলিটি থাকে যে হি অর শি ইজ এ গুড ট্রায়ার আরকি, এটলিস্ট ট্রাই করে, তার মেথড ঠিক আছে। সে ব্লাইন্ডলি জাস্ট খালি চেষ্টা করতেছে না। তো তখন হুম, হুম। ওইটা হেল্প করে আরকি। এনিওয়ে অফ এক্সাক্টলি, ট্র্যাক এ চলে গেছি খানিকটা। এক্সাক্টলি। আর না, না, এটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। এটা ইম্পোর্টেন্ট পয়েন্ট আসলে। বিগিনিং এ আমির যেটা বললেন যে
যখন শুরু করে একজন স্টুডেন্ট, তাই না? তখন এই যে এই ফ্যাক্টরস গুলা কাজ করে আরকি, তাই না? সো এটা ইম্পোর্টেন্ট। আচ্ছা, তো আর হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি একটা একটা শিওর। প্রশ্ন এটা সবাইকে আমি করি ভাইয়া। আপনার ভাইয়া কানসাসের যে অ্যাসিস্ট্যান্টশিপটা দিত, ইজ ইট এনাফ টু মানে লিভ এ গুড লাইফ দেয়ার? মানে আপনার হাউজিং থেকে শুরু করে আপনার হচ্ছে লিভিং এক্সপেন্স থেকে শুরু করে আপনার হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে, মানে আপনি তখন যেটা পাইতেন সেটা কি মানে এনাফ ছিল, নাকি অনেক সময় যে হয় যে অ্যাসিস্ট্যান্টশিপ দেয় কিন্তু ওটা শুধু জাস্ট টিচিং, আপনার টিউশন ফিটা ওয়েভার করে, রাইট, লিভিংটা ওয়েভার করে না? ইউএসএ অনেক ইউনিভার্সিটি আছে। মানে আপনার ওইখানকার এক্সপেরিয়েন্সটা বলেন কানসাসের। আমার এক্সপেরিয়েন্স ছিল যে একজন সিঙ্গেল মানুষের জন্য গ্র্যাজুয়েট স্টুডেন্টের লাইফ হিসাবে ঠিকঠাক মতনই চলে যেত আরকি। এখন তোমার পরিবার যদি বড় হয় তাহলে হয়তো অন্য কথা। বাট গিভেন দ্য অ্যাসিস্ট্যান্টশিপ ওই সময় সেই ১০-১২ বছর আগের কথা, তখন আর এখনের মধ্যে তো অনেক ডিফারেন্স। আই এম প্রিটি সিউর এখন হয়তো অ্যামাউন্ট অফ অ্যাসিস্ট্যান্টশিপ আ আ বেড়ে গেছে বিকজ অফ দ্য ইনফ্লেশন অ্যান্ড এভরিথিং অ্যান্ড অল আদার ফ্যাক্টরস। বাট ওই সময় একজন সিঙ্গেল গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য মডেস্ট লাইফ লিভ করার জন্য ওই অ্যাসিস্ট্যান্টশিপ আমি বলব ঠিকঠাকই ছিল। কারণ আমি ওই সময় সিঙ্গেল ছিলাম। সো আমার আশেপাশে যারা ছিল তারাও সিঙ্গেল ছিল। কারোই আমার যতদূর মনে পড়ে যে ফ্যামিলি ছিল না, একজন বাদে আমি, এবং দেখতাম যে ঠিকঠাক মতনই চলে যেত। এবং অবভিয়াসলি অ্যাসিস্ট্যান্টশিপের পরিমাণটাও তো সামটাইমস ভ্যারি করত ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, রাইট? কোন ডিপার্টমেন্টে হয়তো একটু বেশি টাকা দিত, কোন ডিপার্টমেন্টে একটু কম টাকা দিত ডিপেন্ডিং অন দ্য ফান্ডিং তারপর টিএ সোর্স, ভার্সেস রাইট? আরএ, ফার্স্ট ইয়ার টিএ টিএ, ভার্সাস হ্যাঁ, আরএ, প্রথমে টিএ এক্সাক্টলি। অথবা ফাইনাল ইয়ারে পিএইচডি। ওই অনেক সময় মনে পড়ে যে চলে যেত। বাট হ্যাঁ, ওই যে যেটা নাফি বলল যে নো ম্যাটার হোয়াট আমেরিকান ইউনিভার্সিটিস গুলাতে তুমি যদি তুমি অ্যাসিস্ট্যান্টশিপ পেলেও তোমার তো ওই যে সেমিস্টারের একটা ফি দিতেই হতো আরকি, তাই না? ওই যে রিক্রিয়েশনাল ফি, কম্পিউটার ল্যাব ফি আফটার ইচ লাইব্রেরি সেমিস্টার। ফি, ল্যাব, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই আল্টিমেটলি যদি কোনো ফুল ফ্লেজড স্কলারশিপ না পাও, ওইটা তো ওয়েভ হচ্ছে না আরকি শুধু অ্যাসিস্ট্যান্টশিপের কারণে। সো ওইটার জন্য কিছু টাকা তোমাকে সেট অ্যাসাইড করে রাখতে হতো ফর ইচ সেমিস্টার। বাট আদার দ্যান দ্যাট আমার যতদূর মনে পড়ে যে সিঙ্গেল গ্র্যাজুয়েট স্টুডেন্ট লাইফ ঠিকঠাক মতনই চলে যেত। অবভিয়াসলি হ্যাঁ, তুমি এখন কোনো একটু আইওয়াতে আসি হ্যাঁ, ভাইয়া। মানে হ্যাঁ, আইওয়ার শিওর। যারা আপনি মাস্টার্স করে পিএইচডি করতে যান, আইওয়াতে আসলেন। মানে আইওয়ার মানে ওই বাংলাদেশি কমিউনিটি বা ওইখানকার ইউনিভার্সিটি মানে কিরকম? বা আরেকটা প্রশ্ন ভাই, আইওয়ার যে মানে আপনি কি আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে আসছিলেন? ওটার র্যাঙ্কিং তো অবশ্যই মনে আইওয়া হয় স্টেট ইউনিভার্সিটি। কানসাস থেকে অনেক হাই, মানে ডেফিনিটলি হ্যাঁ, আমি যতদূর জানি। মানে রাইট। এবং ভাইয়া ওই ইউনিভার্সিটির কালচারটা বা ওই ইউনিভার্সিটির মানে এনভায়রনমেন্টটা বা টিউশন ফিটা এগুলা নিয়ে একটু বলতেন। অবভিয়াসলি আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে যখন আসলাম ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে, তখন ওই যে ওইটাই ছিল মেইন রিজন যে মাস্টার্স করার পরে অপরচুনিটি খুঁজছিলাম যে কোথায় আমার ফিল্ডে পিএইচডির জন্য ভালো ফ্যাকাল্টি মেম্বার অথবা আমার এরিয়া অফ ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে এরকম কিছু। তো তখন দেখলাম যে আইওয়া স্টেট ইউনিভার্সিটির সাথে মিলে গেল। এবং তুমি যেটা বললে যে আইওয়া স্টেট ইউনিভার্সিটির র‍্যাংকিং, ওভারঅল ইউনিভার্সিটির ব্যক্তি সবকিছুই ক্যানসাস স্টেটের চেয়ে বেটার ছিল, বড় ছিল। তো আইওয়া স্টেটে যখন আসলাম, আইওয়া স্টেট আর ক্যানসাস তো মোটামুটি কাছাকাছি, মিড ওয়েস্টার্ন স্টেটস দুইটাই। সো যেটা হলো যে আইওয়া স্টেট ইউনিভার্সিটি অবভিয়াসলি বিগার অ্যান্ড বেটার ইউনিভার্সিটি ছিল। ডিপার্টমেন্ট, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট গুলাও বেটার অ্যান্ড বিগার ছিল। অন টপ অফ দ্যাট ফ্যাকাল্টি মেম্বার্সরাও ইন নাম্বার বিগার ছিল কম্পেয়ার টু ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি। বাট আইওয়া স্টেট ইউনিভার্সিটিতেও যখন আমরা যাই, ওই বাংলাদেশি গ্র্যাজুয়েট স্টুডেন্ট ঘুরে ফিরে ১০ থেকে ১২ জনই ছিল। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন গ্র্যাজুয়েট করি আইওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2014। সো তখন আমাদের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলে হাতে গোনা হয়তো ২০ কে ম্যাক্সিমাম ২০-২৫ জনের মতন স্টুডেন্ট ছিল। whereas এখন আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে মনে হয় আন্ডারগ্র্যাড গ্র্যাজুয়েট মিলে ১০০ স্টুডেন্ট আহ, 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 পার হয়ে গেছে আর কি। সো তুমি বুঝতেই পারছো যে মানে বাংলাদেশি স্টুডেন্টদের মানে ইন টার্মস অফ নাম্বারস তারা অনেক বেশি গ্রো করেছে আর কি। সো ওইটা ওই কিন্তু আমাদের সময় ঘুরে ফিরে গ্র্যাজুয়েট স্টুডেন্ট ওই ১০-১২ জনই ছিল। ১২ ম্যাক্সিমাম ভাইয়া ১২ একটু ইন্টারাপ্ট করি ভাইয়া, একটু মানে এই বিষয়ে কানসাস আর আইওয়ার ওয়েদারটা ঠিক কিরকম? মানে বাংলাদেশের তুলনায় বা আপনার মানে ওটা কি কোল্ড নাকি ওয়ার্ম নাকি জাস্ট মিড?
অবভিয়াসলি কোল্ড। আইওয়ার ওয়েদার তো অলমোস্ট তুমি বুঝতেই পারছো কানসাস থেকে আরো নর্থে, সো ওইটার উইন্টার গুলা খুব ব্রুটাল ছিল। মানে অনেক বেশি স্নো পড়তো এবং ঠান্ডাও অনেক বেশি পড়তো। বা ক্যানসাসে তোমার ঠান্ডা ছিল বাট আইওয়ার মতন না, যেহেতু এটা একেবারে মিডল অফ দ্য ইউএস। সো ক্যানসাসের ওয়েদার আমি বলবো যে বেটার ছিল আইওয়ার চেয়ে। বাট দুই জায়গাতেই তোমার উইন্টারে ইট ওয়াজ লং অ্যান্ড কোল্ড উইন্টার আর কি। But Kansas এর weather more favorable in terms of মানে intensity during the winter season। তারপরে স্নোফল অনেক কম হতো আইওয়ার চেয়ে, কিন্তু আইওয়াতে স্নো ফলের টাইমে অনেক বেশি স্নো এবং অনেক বেশি তোমার ঠান্ডা পড়তো এবং উইন্টারটা বেশ লং ছিল আর কি। ধরো প্রায় আহ অক্টোবর নভেম্বর থেকে শুরু করে এপ্রিল মে। আমার মনে পড়ে যে একবার মে মাসের ৩ তারিখে না ২ তারিখেও আমরা স্নোফল এক্সপেরিয়েন্স করেছিলাম আইওয়াতে। আইওয়া আমি I would obviously say it's a cold state আর কি। সো compared to Kansas, but Kansas এর ওয়েদার এবং আইওয়ার ওয়েদার কোনোভাবেই বাংলাদেশের সাথে তুমি মিল খুঁজে পাবে না। নাথিং নিয়ার টু ট্রপিক্যাল ওয়েদার, যেটা কিনা তুমি ফ্লোরিডাতে পাও। কিন্তু হ্যাঁ, ওই কোল্ড ওয়েদারই বলতে পারো আর কি। সামার টাইমে গুড ওয়েদার, সামার টাইমটা সবাই এনজয় করে। অ্যাজ ইউ নো, লাইক কোল্ড স্টেটস গুলাতে তো সামার টাইমে ওয়েদার ভালো থাকে, বাট এটাই আর কি। আচ্ছা তাহলে দুইটা কখনোই কম, সরি ভাই প্রশ্ন না করুন। না সরি হ্যাঁ দুইটা কম্পেয়ার করা যায় না হ্যাঁ আসলে। দুইটা কখনোই কম্পেয়ার করা যায় না, কিন্তু ভাইয়া মানে আইওয়া এবং কানসাসের মানে আপনি যদি তুলনা করতে যান, মানে ডিপার্টমেন্ট অবশ্যই আপনার আইওয়াতে ভালো, স্টুডেন্ট কোয়ালিটি অবশ্যই আইওয়াতে ভালো, বাট মানে অ্যাজ এ স্টুডেন্ট আপনি মানে মানে কিভাবে মানে এটাকে কোয়ান্টিফাই করবেন, মানে চ্যালেঞ্জটা কোথায় মানে বেশি? এটা কি আইওয়াতে বেশি? মানে আপনি যদি রিসার্চ কোয়ালিটি চিন্তা করেন যে একটা মিডিওকার স্টুডেন্ট আসে, তার জন্য হয়তো কানসাসের রিসার্চ কোয়ালিটিটা যেরকম হবে, যতটা ইজি গোয়িং হবে, আইওয়াতে অনেক অনেক চ্যালেঞ্জিং হবে, রাইট? মানে সে কি এটাতে আপনার মনে করেন খুব ইজিলি অ্যাডজাস্ট করতে পারবে? মানে আমি জানি আপনি অনেক ব্রিলিয়ান্ট, মানে আপনার জন্য কোনো প্রবলেমটা হয় নাই, নো ওয়ে। কিন্তু ধরেন মানে ফর এক্সাম্পল আজকে আমাকে মানে আমার মতো মিডিওকার স্টুডেন্টকে যদি আজকে আরবানা শ্যাম্পেনে ফেলে দেয়, মানে আমি তো হারাই যাবো, রাইট? কিন্তু সেখানে ধরেন আমার জন্য ধরেন এইসব এলএসইউ বা ধরেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, এগুলো মোটা মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি, এগুলোতে খুবই রিয়ে। কিন্তু মানে আপনি এটাকে কিভাবে দেখবেন? না, এটা কিন্তু আসলে তুমি যেটা বললা যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং দিয়ে কিন্তু আসলে এটা 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 কোয়ান্টিফাই করা খুব ডিফিকাল্ট। এটা তো অল ডিপেন্ডস অন ইয়োর প্রফেসর, রাইট? তোমার তোমার যে অ্যাডভাইজার থাকবে, অনেক লো টু মিডিওকার ইউনিভার্সিটির প্রফেসররা অনেক প্রলিফিক রিসার্চার্স, রাইট? তুমি তুমি যদি দেখো মানে যেটা বললে যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং দিয়ে বোধহয় ইউ ক্যানট অ্যাকচুয়ালি পেইন্ট উইথ দ্য সেম ব্রাশ। মানে ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটিতে হয়তো তুমি এরকম অনেক প্রলিফিক রিসার্চার্স পাবে ফ্যাকাল্টি মেম্বার হিসাবে, যাদের কাছে রিসার্চ করা হয়তো অনেক বেশি মানে আহ, আহ, কি বলবো যে চ্যালেঞ্জিং হতে পারে। আবার আইওয়া স্টেটে তুমি হয়তো এরকম অনেক ফ্যাকাল্টি পেতে পারো যারা অলরেডি টেনিউরড এবং যারা হয়তো তোমার একটু রিল্যাক্সড কম্পেয়ার টু যে আমির যেটা বললো যে যাদের টেনিউরড হওয়ার এক থাকে মানে আহ, দরকার থাকে, তাদের তারা তারা অনেক বেশি এফোর্ট দেয়, তাই না? কম্পেয়ার টু ওয়েন ইউ আর এ অ্যাসোসিয়েট প্রফেসর অর এ ফুল প্রফেসর ইন টার্মস অফ মানে টেনিউরশিপ আর কি, তাই না? সো আমার মনে হয় এইটা আসলে শুধুমাত্র ইউনিভার্সিটির র্যাঙ্কিং দিয়ে কোয়ান্টিফাই করা ডিফিকাল্ট। আমি আমার এরকম অনেক ফ্রেন্ডকে চিনি যারা আহ, আই আরবানা শ্যাম্পেইনের মতন ইউনিভার্সিটিতে অনেক বড় বড় বিগ শট রিসার্চারের আন্ডারে যে খুব ভালো করেছে, বড় বড় প্রফেসরের আন্ডারে যে আর কি, তাই না? আবার এরকম অনেক কেউ চিনি যে যারা হয়তো লো টু মিড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে মানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের আন্ডারে যেও স্ট্রাগল করছে আর কি, তাই না? আবার উল্টাটাও দেখেছি আর কি, তাই না? সো শুধুমাত্র ইউনিভার্সিটির র্যাঙ্কিং দিয়ে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার মনে হয় না এটা কোয়ান্টিফাই করা যায়। বাট হ্যাঁ, একটা জেনারেল কালচার থাকে যে তোমার মনে একটা ইমপ্রেশন থাকবে যে অবভিয়াসলি তুমি যখন আরবানা শ্যাম্পেইনে যাবে, ওভারঅল কোয়ালিটি অফ দ্য ফ্যাকাল্টি ইন টার্মস অফ রিসার্চ প্রোডাকশন ইন্টেন্সিটি হয়তো হায়ার হতে পারে কম্পেয়ার টু এনি লো টু মিডিওকার ইউনিভার্সিটি। বাট এগেইন at the end of the day it depends on the student and also the
ফ্যাকাল্টি মেম্বার্স। যেমন তোমার কথাই বলতে পারি যে তুমি তো অনেক বেশি প্রলিফিক রিসার্চার, তাই না? তোমার অনেক পেপার ওইটা আসলে পাবলিশ হয়েছে, তাই না? এটা কিন্তু এই পয়েন্টটা ভাই আমি এইভাবে অ্যাড করতে চাইছিলাম আসলে, যেটা হয় ভাইয়া আপনি ভালো মতো দেখছেন অনেক সময় যে ইউনিভার্সিটি থেকে এক ইউনিভার্সিটি থেকে এক স্টুডেন্ট মানে তার ডিগ্রি পার্সু করতেছে, কিন্তু প্রফেসর মানে মিড র্যাঙ্ক থেকে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে মুভ করছে ফর হিজ ক্যারিয়ার। সে কিন্তু ওই সময় তার স্টুডেন্ট গুলোকেও নিয়ে গেছে, রাইট? মানে তার আগে যে এক্সিস্টিং স্টুডেন্ট, তো ওই যে এক্সিস্টিং স্টুডেন্ট ও কিন্তু একটা মিড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আসছিল, কিন্তু প্রফেসর যখন ট্রান্সফার হয়েছে হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে রিসার্চের মানে ওই একই প্রজেক্টে সে কাজ করতেছে, কারণ প্রজেক্টটা সে ট্রান্সফার করছে, বাট সে ডিগ্রিটা পাইছে কিন্তু একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে, রাইট? সো মানে দ্য কনক্লুশন ইজ দ্যাট ইট নট বেসড অন দ্য ইউনিভার্সিটি, ইট ডিপেন্ডস অন দ্য প্রফেসর অ্যান্ড দ্য প্রজেক্ট হোয়ার ইউ ওয়ার্কস অন। এটাই তো মনে হয় আর কি। অবভিয়াসলি হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটির একটা প্রভাব তো থাকেই, কারণ হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলা তো র্যাঙ্কিং উপরে উঠেছে তো ডেফিনেটলি বেসড অন সাম মেট্রিক্স আর কি, তাই না? সো ওইটার একটা ব্যাপার থাকেই। কিন্তু আমার নিজের প্রফেসরই, আমি যখন আইওয়াসটিতে পিএইচডি করতাম, আমার যখন আর এক সেমিস্টার বাকি, তখন আমার নিজের প্রফেসরই পার্ডুতে চলে গেল আর কি বেটার জব অফার নিয়ে। কিন্তু আমার ইট ওয়াজ টু লেট ফর মি বিকজ আই হ্যাড অনলি ওয়ান সেমিস্টার লেফট। সো আমার পিএইচডি অ্যাডভাইজার আমার ডিফেন্সের সময় পার্ডু থেকে এসে আমার ডিফেন্সে পার্টিসিপেট করেছিলেন। বাট তার যে এক্সিস্টিং স্টুডেন্টরা ছিল, মানে যারা কেবল ফার্স্ট সেকেন্ড ইয়ারে, তাদেরকে কিন্তু সে নিয়ে গিয়েছিলেন আর কি পার্ডুতে। সো অবভিয়াসলি ইউনিভার্সিটির ব্র্যান্ড ভ্যালু একটা ম্যাটার তো করেই যখন ইটস এ হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি ইন ইয়োর ফিল্ড। বাট এগেইন ওই যে তুমি যেটা বললে যে ওভারঅল দ্য প্রজেক্ট ইউ আর ওয়ার্কিং অন এন্ড দ্য professor you are working under, those are also important factors. লাস্ট কোশ্চেন, তারপর আমি আসলে আমি ভাইকে দিয়ে দিব আজকে। ভাই আইওয়ার যে মানে আপনি যেটাই বললেন যে ব্র্যান্ড ভ্যালুটা, হ্যাঁ, মানে ওইখান থেকে আপনার সমসাময়িক যারা গ্রাজুয়েশন করছে বা ধরেন ফর এক্সাম্পল অন্যান্য মানে মানে দেশেরও যারা গ্রাজুয়েশন করছে, তারা কি মানে সব ওয়েন্ট টু ফ্যাকাল্টি অর লাইক দে আর অল ওয়েন্ট টু একাডেমি প্রফেশনাল, মানে হোয়াট ওয়াজ দেয়ার ক্যারিয়ার নাও? আমি বলবো যে আমি যাদেরকে চিনি এখন, তো অবভিয়াসলি এখন যারা রিসেন্টলি গ্রাজুয়েট করেছেন তাদের তো আর সবাইকে চিনি না, বাট আমাদের সময় যাদেরকে চিনি, আহ, আমি আমি দেখেছিলাম যে অনেকেই ইন্ডাস্ট্রিতে চলে আসছেন, আবার কাউকে কাউকে দেখেছি যে ফ্যাকাল্টি মেম্বার হিসাবেও জয়েন করতে। বাট আমার মনে হয় যে ওই যে এটা নিয়ে আমাদের সময় একটা অনেক আমরা আমরা অনেক তর্ক বিতর্ক করতাম যে অবভিয়াসলি যখন তুমি একটা হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করো, তোমার ইচ্ছা যদি থাকে যে তুমি ফ্যাকাল্টিতে যাবে, একাডেমিয়াতে যাবে, তখন obviously it gives you an edge, right? But at the same time, যেমন আইওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কিন্তু গ্রাজুয়েট করে অনেকেই ফ্যাকাল্টি মেম্বার্স হয়েছে। সো ইটস নট লাইক যে তুমি মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি অথবা হায়ার মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে ফ্যাকাল্টি মেম্বার হতে পারবে না যদি তোমার ওই ওই প্যাশনটা থাকে, তোমার রিসার্চ যদি ইন্ডিকেট করে যে ইউ আর এ ভেরি প্রোডাক্টিভ রিসার্চার, তাই না? সো অবভিয়াসলি সেটাও সম্ভব। বাট আমার যতদূর মনে পড়ে যে আমাদের সময় বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে যাচ্ছিল, কয়েকজন ফ্যাকাল্টি মেম্বার্স হিসাবেও বিভিন্ন জায়গায় জয়েন করেছে। নন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে দুই একজন করেছে, বাট তারা বাংলাদেশি ছিল না, অন্য 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 দেশের ছিল। ওকে, আমি ভাই আপনি বলেন এবার। কথা শোনা যাচ্ছে না বোধহয়। আমি হ্যাঁ, একটা শব্দ আসতেছে। আচ্ছা আমির ভাই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাইয়া, আর একটা যদি আপনি দিয়ে আসেন, মানে এই প্রশ্নটা আমি মানে সবসময়, এটা আমার 3 নাম্বার এপিসোড, মানে আগের 2 এপিসোডও করছি, তাই এটাতে আপনাকে এই যে আপনাকে বলতেছিলাম ভাইয়া, বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট যদি আজকে আসতে চায়, তো এখন ভাইয়া সবার একটা মানে আমেরিকান ড্রিম নিয়ে একটা স্বপ্ন থাকে, রাইট? যে মানে ধরেন আমরা মুভিতে যেরকম দেখি ক্যালিফোর্নিয়ার যে মানে ডাউনটাউনে যেভাবে মানে আপনার যে লাইটিং বা হাই রাইজ বিল্ডিং, আমি যখন ফার্স্ট এলএসইউতে আসছিলাম আমি দেখে এটা কোথায় আসলাম, এটা কি আমেরিকা? মানে এখানে কোনো হাই রাইজ বিল্ডিং নাই বা কিচ্ছু নাই, খুবই একটা মানে ইউনিভার্সিটি টাউন।
তো ভাইয়া বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট যদি আজকে আসতে চায় হুম। এবং সে যদি ভাইয়া ধরেন ফর এক্সাম্পল একটা সেম মানে সবগুলা ডিপার্টমেন্টেই আপনার কানসাস, আইওয়া এবং আপনার এখন যেখানে থাকেন অ্যারিজোনা স্টেট, সেখানে ভাইয়া মানে আপনার ইয়ে নিয়ে আসলো মানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ সে ফান্ডিংটা মানে পেল। ফর মানে আমরা জানি যে ভাইয়া ইউএসএ তে সব কিছু খুব ডাইনামিক, মানে টাইমের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। মানে আফটার মাস্টার্স হোয়ার এভার ইউ উইল গো ফর পিএইচডি ইউ নেভার নো, আফটার পিএইচডি হোয়ার এভার ইউ উইল গো ইউ ডোন্ট নো। বাট যারা বাংলাদেশে থাকে তারা হয়তো জিনিসটা জানে না, আমি সেই জন্য তাদেরকে বলতেছি। আপনি কি মনে করেন যে কানসাসের যে পরিমাণ জবের অপরচুনিটি অ্যাজ এ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, আইওয়াতে কি সেই পরিমাণ একই অপরচুনিটি অ্যাজ এ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, নাকি ইন দ্য অ্যারিজোনা দেয়ার ইজ লাইক মোর অপরচুনিটিস অ্যাজ এ মানে আপনার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার? বা ইট নট অ্যাবাউট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, ইট অ্যাবাউট ওভারঅল জব ফিল্ড। হ্যাঁ, যেমন ভাইয়া মানে ধরেন ক্যালিফোর্নিয়ার জব ফিল্ড, টেক্সাসের জব ফিল্ড আর লুইজিয়ানার জব ফিল্ড অবশ্যই সেম না। কিন্তু কেউ যদি চিন্তা করতে যায় যে আমি যেখানে যাব সেই স্টেটেই আমি আমি মানে আমার ক্যারিয়ার পার্সু করব সব সময়, তাহলে আপনি কোনটাকে প্রায়োরিটাইজ করবেন? মানে অ্যারিজোনা, আইওয়া নাকি কানসাস? এবং আমি জানি যে অ্যান্সারটা ওরকম মানে স্ট্রেট ফরওয়ার্ড না, ইট ভ্যারিজ। মানে আপনি যে একটা পার্সপেক্টিভ দেন। এখানে একটা কথা বলার দরকার, মানে আমাদের এক্সপেরিয়েন্স থেকে, মানে আমরা যখন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলাম, এখন হয়তো পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে ইয়াং জেনারেশনের, কারণ তাদের কাছে অনেক বেশি ইনফরমেশন অ্যাভেলেবল। বাট আমরা যখন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু, আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমার কাছে এরকম কোনো অ্যাসপিরেশন ছিল না যে আমি যেই স্টেটে পিএইচডি করব সেই স্টেটেই মানে জব করব অথবা ক্যারিয়ার গড়ব। কারণ তখন আসলে অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াইয়ে আমরা চিন্তা করতাম যে যেই স্টেটে জব পাবো সেখানেই চলে যাব। বাট অবভিয়াসলি তুমি যদি যেই ৩ টা স্টেটের নাম বললে, ওই ৩ টা স্টেটের মধ্যে চিন্তা করলে তো অবভিয়াসলি অ্যারিজোনা। কারণ হচ্ছে ক্যানসাস এবং আইওয়া হচ্ছে মিডওয়েস্টার্ন স্টেট। পপুলেশন ডেনসিটি very low compared to some of the other states if you look at the statistics. অন্যদিকে ফিনিক্স মেট্রো এরিয়া হচ্ছে, আমি যদি ভুল হয়ে না থাকি, ইউএস এর মধ্যে বোধহয় 5th লার্জেস্ট আর কি, তাই না? সো এখানে পপুলেশন অনেক বেশি, অবভিয়াসলি অপরচুনিটিজও অনেক বেশি। বাট একটা কথা, আমি যদি আমার ফিল্ডের কথা বলি, যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু অ্যারিজোনা ইজ নট এ ভেরি হাই কনসেন্ট্রেশন স্টেট আর কি। এটার জন্য টেক্সাস, ফ্লোরিডা, এই স্টেট গুলা বেটার আর কি। বাট অবভিয়াসলি অপরচুনিটি ওয়াইজ এবং পপুলেশন ওয়াইজ যদি তুমি চিন্তা করো, তাহলে অ্যারিজোনা, ফিনিক্স মেট্রো এরিয়া এটা বেটার। তুমি ওই সমস্ত জায়গায় মিডওয়েস্টার্ন স্টেট গুলাতে তোমার যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে হয়তো তুমি জব পেয়ে যাবে আর কি। কিন্তু অবভিয়াসলি যেখানে মানুষ বেশি সেখানে তোমার অপরচুনিটি অলওয়েজ বেশি। এবং তুমি আরেকটা যে ইম্পর্টেন্ট কথা বললে, যে এক এক জায়গার জব ফিল্ড এক এক একেকটা এরিয়াতে, তাই না? যেমন টেক্সাসে তোমার অয়েল ফিল্ডে জব বেশি, তাই না? মেবি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জব বেশি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য ফিল্ডেও জব বেশি, ইফ আই কনসিডার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। অ্যারিজোনাতে কিন্তু জব বেশি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে, ইটস তাই না? মানে এটার জন্য the highest job concentration is in electrical engineering and semiconductor industry। এবং এই জব কনসেন্ট্রেশন গুলো আসলে দেখাও যায় ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এ, যে তুমি যদি ওই বিভিন্ন অকুপেশন সিলেক্ট করে এক একটা স্টেটের কোনটাতে জব কনসেন্ট্রেশন পার ক্যাপিটা বা এই টাইপের কিছু মেট্রিক আছে, ওগুলা যে কেউ দেখতে পারে, যে দেখাও যায় যে কোন ফিল্ডে জব কনসেন্ট্রেশন কোথায় বেশি আর কি, তাই না? তো এটাও স্টুডেন্টরা দেখতে পারে তাদের স্পেসিফিক, স্পেশালি ইটস এ স্টেম ফিল্ড যদি হয়, যে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা আদার ফিল্ডসে জব কনসেন্ট্রেশন কোথায় বেশি আর কি, তাই না? বাট অপরচুনিটি ওয়াইজ তুমি যদি জিজ্ঞাসা করো, অ্যারিজোনাই এই ক্ষেত্রে আমি বলবো এই ৩টা স্টেটের মধ্যে আর কি। আর অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে তো আসলে স্টুডেন্ট পপুলেশনও অনেক বেশি আর কি। তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো দেখবে যে ইন টার্মস অফ এনরোলমেন্ট এখন মনে হয় অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। কিছুদিন আগে হয়তো ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা ছিল, বাট এখন ইন টার্মস অফ আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড গ্রাজুয়েট স্টুডেন্টস, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি মে র্যাঙ্ক the first আর কি। It can be, it's between first and third আর কি। So I'm pretty in sure top about 5, that. in top হ্যাঁ, 5
টপ 5। সো প্রচুর স্টুডেন্ট আসে, প্রচুর স্টুডেন্ট এখানে জব পায়, আবার প্রচুর স্টুডেন্ট এখান থেকে গ্রাজুয়েট করে অন্য স্টেটেও চলে যায় জব অফার পেয়ে। সো বাট এখানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য অ্যারিজোনা একটা আহ, আছে আর কি, মানে কনসেন্ট্রেশন আছে। সো এটাই আর কি। আমির ভাই আপনি আচ্ছা বলেন। ঠিক আছে। আমি মনে হয় একটা খুবই স্টেরিওটিপিক্যাল প্রশ্ন করে ফেলবো আর কি। সেটা হচ্ছে যে কানসাস বললে অনেকে মানে ওয়েদার নিয়ে কথা হয়ে গেছে, কিন্তু ওয়েদারের মধ্যে একটা টর্নেডো বা এই জাতীয় এটা এই কারণে বললাম যে আসলে আমাদের দেশে কিন্তু আমরা পুরোপুরি জানি না আসলে দেশটা কত বড় বা কি হয়। তো এক্স্যাক্টলি। 30 সেকেন্ডে যদি টর্নেডোর এনকাউন্টারের ব্যাপারে কিছু বলা হয়, বা আসলে কি এটা ভয় পাওয়ার জিনিস নাকি এটা জাস্ট না, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্যানসাসে কিন্তু ক্যানসাসকে বলা হয় হচ্ছে হার্ট অফ দ্য ইউএস, এবং ওটা মনে হয় খুব সম্ভবত সবচেয়ে ফ্ল্যাট এরিয়া ওই আমেরিকার মধ্যে আর কি। বলা হয় যে ক্যানসাস ইজ অ্যাজ ফ্ল্যাট অ্যাজ এ প্যানকেক আর কি। সো ক্যানসাস, তারপরে ওকলাহোমা, এই স্টেট গুলা কিন্তু খুব টর্নেডো প্রোন আর কি। সো ওইখানে টর্নেডো টুইস্টার যে হয় না তা না, এটা মানে বেশ টর্নেডো প্রোন এরিয়া। বাট আমাদের আমার যতদূর মনে পড়ে যে আমাদের অবস্থান কালীন সময় আমরা শুধু একবার টর্নেডোর ওয়ার্নিং পেয়েছিলাম আর কি আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে, এবং সেটাও ছিল আসলে ওখানে আসলে বাসা বাড়িগুলো এমন ভাবেই বানানো হয় যে ওই নিচে আন্ডার গ্রাজুয়েট সেলার থাকে? আন্ডারগ্রাউন্ড, সরি আন্ডার গ্রাজুয়েট না, আন্ডারগ্রাউন্ড শেল্টার থাকে আর কি। তো টর্নেডোর ওয়ার্নিং থাকলে সবাই তখন আন্ডারগ্রাউন্ড শেল্টারে চলে যায়। বাট আমাদের সময় আমরা ওইভাবে দেখি নাই। বাট হ্যাঁ, সার্চ দিলে কিন্তু দেখা যাবে যে ক্যানসাস, ওকলাহোমা, তারপর সামটাইমস আইওয়া, এসব জায়গা কিন্তু টর্নেডো প্রোন। এবং আমাদের ওই ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি এরিয়ার দিকে হয়তো না, বাট মোর টুয়ার্ডস ওয়েস্টার্ন ক্যানসাস অর নর্থ ক্যানসাসের দিকে কিন্তু টর্নেডো হয়। টর্নেডোতে হয় না তা না, ওকলাহোমাতে হয়, মিজৌরিতে হয়, টর্নেডো প্রোন এরিয়াস আছে। এটা সত্যি কথা। আচ্ছা, এখান থেকে মনে হয় বটম লাইন মানে অডিয়েন্সের জন্য যেটা বলা যায় সেটা হচ্ছে যে আসলে টর্নেডো যে হচ্ছে না এটা কেউ মানে বলতেছে না, কিন্তু বলতেছে। এটা বলার পরে এটা মনে রাখতে হবে যে টর্নেডো হলে মোটামুটি ওয়ার্নিং পাওয়া যায় এবং শেল্টার নেওয়ার জন্য এবং বেসমেন্টে যাওয়া হ্যাঁ, যায় এবং জানালা থেকে যাওয়া দূরে যায়। থাকার জন্য। সো আসলে ওই রকম ঘটনা হয় নাই, মানে আশা করি এরকম ঘটনা ঘটবে না। সো ওইটা একটা কনসার্ন, বাট এইটা কাইন্ড অফ লাইক নট দ্য মানে লাইক ডিল ব্রেকার হ্যাঁ, থিং যে আচ্ছা হ্যাঁ, ওখানে মানে আমি দিস যাবোই না টরন্টো। কারণ আমার মনে হয় যে হলিউড মুভি টুভিতে একটু বেশি বাড়ায় বাড়ায় অনেক কিছু দেখানো হতে পারে আর কি। হ্যাঁ, এটা এটা মানে আমি এটা এটা তো আসলে গেইন, যেমন এইটা নিয়েও আমার একজনের সাথে কথা হচ্ছিল যে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, তাই না? যে মানে কেউ হয়তো কারো কাছে এটা হয়তো ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। যেমন আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো আলবুকুরকিতে পেয়েছে, অ্যাডমিশন ফুল ফান্ডিং সহ পেয়েছে, কিন্তু সে আসলে একটু হেজিটেন্ট এখানে আসবে কিনা, কারণ আলবুকুরকির ক্রাইম ইন্ডেক্স আসলে ওয়ার্স কম্পেয়ার টু আদার বিগ সিটিজ আর কি। সো এই জন্য সে বেশ হেজিটেন্ট যে ওখানে আসবে কিনা আর কি। তো এটা আমি পার্সোনালি হলে হয়তো আমি এটাকে কম আহ, গুরুত্ব দিতাম, কিন্তু তার কাছে এটা হায়ার মানে টু টু ওয়েট ইচ, ক্যারি করে আর কি। যেটা বলে টু ইচ অফ হ্যাঁ, দেয়ার ওন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ওই জন্যই আর কি। বাট হ্যাঁ, দিজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইফ সামওয়ান ওয়ান্টস টু কনসিডার, এবং মানে মাল্টিপল অফার্স আর কি, তাই না? হ্যাঁ। অবভিয়াসলি প্রত্যেকে চাবে তার জন্য বেস্ট সুটেড এন্ড বেস্ট ফিটেড জায়গা যেটা, সেটাতেই যেতে আর কি। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন করব, কিন্তু প্রশ্নটা করার আগে একজন একটা ভালো কমেন্ট করছেন, ওটা জাস্ট মানে অ্যাকনোলেজ করি। আমরা আসলে কথা বলার সময় অনেক সময় বলি যে হ্যাঁ প্রফেসর ভালো চাই, মানে আমরা মানে ইটস নট লাইক যে আমরা স্টুডেন্ট ব্যাশিং করতেছি। প্রফেসরেরও দায়িত্ব আছে মানে স্টুডেন্টকে মানে ইনকর্পোরেট করা, তাকে ল্যাবের মধ্যে মানে ফিল ওয়েলকাম করানো। সো অনেক ক্ষেত্রে হুম, হুম। তারা ওই কাজটা মানে আনফর্চুনেটলি তারা ওই কাজটাতে ব্যর্থ হন আর হয়ে কি। ওঠে না। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, হয় আর কি, মানে ওইটাই, সবাই হিউম্যান। ওইটাই। সো কিন্তু যেটা হচ্ছে যে আমরা এখন ওই অংশটা তো আমরা সবসময় কন্ট্রোল করতে পারি না। তো আমরা যেটা করতে পারি যে পাওয়ার ডাইনামিকের দিক থেকে আমরা তো স্টুডেন্টরা কাইন্ড অফ লাইক প্রফেসরের কাছে মানে মুখাপেক্ষী থাকতেছি। সো ওইখানে আমরা এই কারণে আমরা টিপস দিতে পারি যে আচ্ছা ঠিক আছে, মানে আপনি এসে শুরুতেই মানে আপনার ইমপ্রেশনটা ঠিক রাখার চেষ্টা করেন। কারণ আসলে আমরা তো আসলে প্রফেসরদেরকে ডেকে এনে তাদেরকে আর মানে লেকচার দিয়ে তাদেরকে ঠিক করার চেষ্টা করতে পারবো না। তারা তাদের মতো মানে আছেন আরকি। আচ্ছা, আরেকটা ইম্পোর্টেন্ট প্রশ্ন যেটা সাদ আমি করতে চাই সেটা হচ্ছে যে আ মাস্টার্স করার পরে ইউনিভার্সিটি সুইচ করা। এটা অনেকের মনে একটা মানে প্রশ্ন থাকে যে হাউ ইজি অর ডিফিকাল্ট ইট ইস, এবং আমি জানি যে এটা প্রত্যেকের মানে ইন্ডিভিজুয়াল স্টোরি আলাদা। আমি এরকমও শুনেছি যে প্রফেসর খুব রাগ করছেন যে আমি হুম, ভেবেছিলাম যে হুম, তুমি আমার সাথে হুম, পিএইচডি হুম, করবা। হুম, তুমি এটা হুম, করবা হুম, না, আচ্ছা ঠিক আছে। হুম, আ হুম, হুম, মানুষ মানে একেকভাবে দেখে।
কিন্তু আমার কথা রাইট। হচ্ছে যে এইটা স্টার্ট কিভাবে করা হয়, মানে আমি যেটা স্টার্টের কথাটা বলতে বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে যখন কেউ একটা ছাত্র অ্যাপ্লাই করছে, সে জানে যে আচ্ছা ঠিক আছে আমি এটা করব, আমাকে লেটার অফ রেকমেন্ডেশন নিতে হবে। কিন্তু যখন একটা ছাত্র আমেরিকাতে আছে তখন হয়তো সে আসলে নট শিওর যে আমি আসলে আরেকটা জায়গায় চেষ্টা করলেই কেমন হবে বা হবে না। তখন হাউ ডিড ইট স্টার্ট, এবং এটাকে আসলে সেফ হুম মোডে স্টার্ট করতে হয়, তাই না? আমরা তো নিশ্চয়ই হুম কারেন্ট হুম মাস্টার্স হুম প্রফেসরকে বলতে চাচ্ছি না যে আমি কিন্তু হুম আরেকটা হুম জায়গায় হুম অপরচুনিটি দেখতেছি। হুম তো এটা হুম যদি হুম অল্প কথা একটু মানে শেয়ার করা যায় তাহলে ভালো শিওর হয় আর কি। শিওর শিওর এগেইন এই যে আমির বললেন যে এটা এটা আসলে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, বাট ওভারঅল আমার যেটা মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি যে আসলে কেউ যদি ডিটারমাইন্ড হয় যে সে অন্য জায়গায় মাস্টার পিএইচডি করবে অথবা বেটার র্যাঙ্ক স্কুলে পিএইচডি করবে ইন দেয়ার এরিয়াজ অফ কনসেন্ট্রেশন, আমার মনে হয় যে প্রসেসটা আসলে অ্যাটলিস্ট ৬, ৭, ৮ মাস আগেই শুরু করা উচিত এবং এই ক্ষেত্রে কারেন্ট প্রফেসরের সাথে কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমার মনে পড়ে যে আমার মাস্টার্সের যে প্রফেসর ছিলেন সে কিন্তু আমি তার সাথে কমিউনিকেশন করেছিলাম যে আমি বেটার র‍্যাংক স্কুলে পিএইচডি করতে চাই এবং সে কিন্তু অলরেডি আমাকে পিএইচডির অ্যাডমিশন এবং ফান্ডিং অফার দিয়ে রেখেছিলেন যে, "ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু স্টার্ট ইউর পিএইচডি রাইট আফটার ইউর মাস্টার্স গ্র্যাজুয়েশন।" বাট আমার মনে হয় এখানে ওই যে কিছু চ্যালেঞ্জেস থাকে ইন টার্মস অফ communicating with professors with other higher ranked or better universities, তাদের সাথে রিসার্চ এরিয়াটা অ্যালাইন করা, availability of funding, on top of that আমেরিকাতে বসে ট্রান্সক্রিপ্ট এবং রেকমেন্ডেশন লেটার্স যদি আমেরিকার অন্য ফ্যাকাল্টি মেম্বার্স যারা কিনা মাস্টার্সে আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে নেই তাহলে তো ইটস নট এ বিগ ডিল, বাট দেশের থেকে রেকমেন্ডেশন লেটার্স জোগাড় করা সামটাইমস ইট বিকামস এ চ্যালেঞ্জ। ইভেন ট্রান্সক্রিপ্ট যদি রেডিলি অ্যাভেলেবল না থাকে দেশের একাডেমিক ইনস্টিটিউশনের, এটাও জোগাড় করা অনেকের জন্য অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায়। আমার ক্ষেত্রে আমার কাছে আমার কিছু এক্সট্রা রেকমেন্ডেশন লেটার্স এবং এক্সট্রা ট্রান্সক্রিপ্ট, সিলড ট্রান্সক্রিপ্ট দেশের গুলা রেডি ছিল। আর আমেরিকার ইনস্টিটিউশনের গুলা তো এখান থেকেই আসলে নেওয়া যায়। যেমন আমি ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট এবং ২-১ জনের রেকমেন্ডেশন লেটার্স এখানকার এদের কাছ থেকেই নিয়েছিলাম। ওইটা খুব একটা চ্যালেঞ্জ ছিল না। বাট আমার মনে হয় যে প্রসেসটা আর্লি শুরু করা এবং প্রফেসরের সাথে কারেন্ট অর এক্সিস্টিং প্রফেসরের সাথে লাইন অফ কমিউনিকেশন এবং আমি আসলে কি করতে চাই সেটা খুব ইম্পর্টেন্ট আরকি। মানে আমি কি যেমন আমি প্রিটি সিউর যে এটা বলা ডিফিকাল্ট যে আমি আসলে কি করতে চাই। অনেকে হয়তো মাস্টার্স যখন শেষ হবে তার ৬-৭ মাস আগে ভাবে যে আমি তো আসলে পিএইচডি করতে চাই না। আমি জব ফিল্ডে ইন্ডাস্ট্রিতে এন্টার করতে চাই। কিন্তু ইন্ডাস্ট্রিতে হয়তো ওই সময় জব ফিল্ড খুব চ্যালেঞ্জিং, পাওয়া যাচ্ছে না। তখন হয়তো তাকে বাধ্য হয়ে পিএইচডি তে যেতে হয় অনেকের ক্ষেত্রে। আমি বলছি না সবার ক্ষেত্রে। তো তখন সেই জিনিসটা কিভাবে নেয় যে আমি কি হায়ার র‍্যাংক ইউনিভার্সিটিতে যাবো আসলেই পিএইচডি করার জন্য নাকি আই এম জাস্ট buying myself some more time to go into a PhD program and then if I get a job offer I will just move to the industry. এটাও একটা ফ্যাক্টর, বাট আমার মনে হয় আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে লাইন অফ কমিউনিকেশন উইথ দ্য কারেন্ট এক্সিস্টিং প্রফেসর এবং starting early if you really want to do a PhD in a higher and better rank university, that's important. And at the same time এই চ্যালেঞ্জ আমি আসলে আমার নিজের ক্ষেত্রে না দেখলেও আমি আমার ওয়াইফের ক্ষেত্রে দেখেছি যে দেশ থেকে ট্রান্সক্রিপ্ট এবং লেটার অফ রেকমেন্ডেশন জোগাড় করা at times it becomes very difficult or challenging if you don't have a very good পয়েন্ট অফ কন্টাক্ট ইন ইউর হোম কান্ট্রি, যেটা বাংলাদেশ আমাদের ক্ষেত্রে, তাই না? সো ওইটা সামটাইমস চ্যালেঞ্জিং হয়। এই জন্য দেশ থেকে কিছু এক্সট্রা ট্রান্সক্রিপ্ট আগে থেকেই নিয়ে আসা এবং লেটার অফ রেকমেন্ডেশনস আগে থেকেই একটু এক্সট্রা নিয়ে আসা আমার ক্ষেত্রে হেল্প করেছিল। এটা ভাইয়া আমি এখানে বলতে একটু পারি। যেটা আমির ভাই প্রশ্নটা আনলেন, তো এই জন্য এই জিনিসটা অ্যাড করতে চাই। ভাইয়া অনেকের এটা একটা মানে মিসকনসেপশন থাকে যে ওপিটিটা মনে হয়, যেটা ওপিটি জিনিসটা হচ্ছে যে আপনি মানে পড়াশোনা শেষ করার পর ৩ বছর মানে আপনার জব করার পারমিশন থাকবে। এর মধ্যে আপনাকে স্পন্সরশিপ খুঁজে বের করতে হবে। অর আপনি নিজেকে অন্যভাবে যদি গ্রিন কার্ডে এপ্লাই করেন। তো সবাই ভাবে যে আমার মাস্টার্স অথবা পিএইচডি মিলায় ওপিটি হয়তো একটা। যেটা মনে হয় ভুল। মানে আপনার মাস্টার্স এর পর আপনি একটা ৩ বছর ওপিটি পাবেন এবং পিএইচডির পর আবার একটা ৩ বছর ওপিটি পাবেন। তো আপনি এক্সাক্টলি। যে বললেন যে আপনি মাস্টার্স এর পর কিন্তু আমি অনেককে দেখছি যে তারা ৩ বছর জব করে যদি তারা স্পন্সরশিপ জোগাড় করতে না পারে বা যদি
ভালো না লাগে তখন কিন্তু আবার অনেকের নিজস্ব এক্স্যাক্টলি ড্রাইভ থাকে যে আমি পিএইচডি করবো, আমি ওই মুহূর্তে পাই না। হ্যাঁ, এক্স্যাক্টলি দেখে মানে এক্স্যাক্টলি বাট এটা কিন্তু হ্যাঁ অপরচুনিটি ৩ বছর হ্যাঁ এবং ৩ বছর ২ বার থাকে, হ্যাঁ, রাইট? এটা এখানে ইম্পোর্টেন্ট পয়েন্ট। আমাদের সময় কিন্তু অপরচুনিটিটা ৩ বছর ছিল না। আমাদের সময় ১২ মাস ছিল ইনিশিয়াল ওপিটি এবং তারপরে জাস্ট ১৭ মাস ছিল ১৭ স্টেম মাস ছিল। ওপিটি আরকি। হ্যাঁ, সো ১২ আর ১৭ ২৯ মাস ছিল। বাট obviously it changed after 2016 or 17, রাইট? সো বাট হ্যাঁ, ওই সময়ে এটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যে each degree has its own OPT and each time you go to a higher degree তখন কিন্তু তুমি প্রতিটার ক্ষেত্রে আলাদা ওপিটি পাবে। বাট এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে তুমি যদি ডাবল মাস্টার্স করো তাহলে কিন্তু তাহলে পাবো কিন্তু তুমি একটাই হ্যাঁ, ওপিটি এক পাবে আর লেভেলে কি, তাই একটাই। না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি মাস্টার্স করবা ৩ বছর ওপিটি করবা, তারপর আবার মাস্টার্স আবার করলে আবার মাস্টার্স ওপিটি করলে পাবা, হ্যাঁ, এটা এটা পাবা হবে না, না, এটা এটা হবে হবে না। না। তুমি একটাই ওপিটি পাবে ফর এ ওয়ান ইচ ক্লাস অফ ডিগ্রি। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর যারা ওপিটি সম্বন্ধে জানতে চান, ওপিটা হচ্ছে যে আপনি মানে ওই সময় আপনার ডিগ্রি অর্জনের পর আপনি ৩ বছর আপনার কোনো স্পন্সরশিপ ছাড়া আপনি জব করতে পারবেন। মানে a company can hire you and they don't need to provide you sponsorship. You need বাট to এখানে impress them. এখানেও ইম্পর্টেন্ট নাফি যে ৩ বছর যে তুমি কাজ করতে পারবে এটার জন্য কিন্তু তোমার এমপ্লয়ারকে ভেরিফাইড হতে হবে আর কি, তাই না? আমি কিন্তু আমার গ্যাস স্টেশনে ক্লোজ জব করব হ্যাঁ বা হ্যাঁ আমি ক্লোজ দুই একজন ফ্রেন্ডকে দেখেছি যে তারা কিন্তু ভেরিফাইড এমপ্লয়ারের অভাবে তারা কিন্তু তাদের স্টেম ওপিটিটা কাজে লাগাতে পারেন নাই আর কি। সো ভেরিফাইড কি সেটা সেটা নাফি তুমি যদি না দুই সেটা লাইনে সেটা ভাই বলতে। পরে হ্যাঁ পরে অন্য কোনো হ্যাঁ এপিসোডে আমরা এখন আচ্ছা। দিয়ে আর দেখাবো। মনে হয় আরেকটা ইম্পর্টেন্ট কথা থ্রো করে রাখতে হয়, মানে এটা মানে গুড নিউজ না সবার জন্য, যেটা হচ্ছে যে আমরা আসলে ৩ বছর বলছি, কিন্তু অডিয়েন্সের মধ্যে সবাই আসলে স্টেম সাবজেক্টের মধ্যে হয়তো নাই। না, তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি আসলে ১ বছর ১ বছর করে। আর আমি আসলে কয়েকটা পয়েন্ট তুলে আনি, মানে কয়েকটা ভালো ভালো পয়েন্ট এখানে এসেছে। যে এক্স্যাক্টলি দেশ থেকে আসলে কয়েকটা বাড়তি কাগজপত্র নিয়ে আসা ভালো, যেমন ট্রান্সক্রিপ্ট। কারণ মানে সাদের ক্ষেত্রে হয়তো মানে মাস্টার্স শেষ করার পর কাজে লাগছে, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে ২ সেমিস্টার পরে প্রফেসরের সাথে হয়তো থাকা যাচ্ছে না, তখন আরেক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো প্রফেসর বলল যে ঠিক আছে অ্যাপ্লাই করো, এক্স্যাক্টলি কিন্তু তখন দেখা গেল হাতে ট্রান্সক্রিপ্ট নাই, তখন বাংলাদেশের হতে কাউকে ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করতে হবে। রেকমেন্ডেশন লেটার। তো আপনার জন্য আপনার নিজের ইউনিভার্সিটিতে গিয়ে এই কাজটা করা যত সহজ, আপনার রিমোটলি এটা অপারেট করানো, আপনার হয়তো রিলেটিভস, ছোট ভেরি ভাই বা চ্যালেঞ্জিং। কাজিন কাউকে দিয়ে, ফ্রেন্ড কাউকে দিয়ে এটা করানোটা কঠিন। সো হ্যাভ ইউর কন্টিনজেন্সি প্ল্যান আর কি। মানে আসলে আমরা জানি যে এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু নট বিং ডিসরেসপেক্টফুল টু এনি ওয়ান অফ ইউ, কিন্তু আপনাদের যেখানেই যত গ্র্যাজুয়েট স্টুডেন্ট শুরু করে আমার ধারণা ৫% মতো মানুষকে মুভ অ্যারাউন্ড করতে হয়। হয়তো পিএইচডি করতে এসে মাস্টার্স নিয়ে বের হয়ে যেতে হয়, অথবা ইউনিভার্সিটি চেঞ্জ করতে হয়। আর আরেকটা যেটা সাদ বললেন যে আর্লি কথা বলা শুরু করা। এখন আর্লি কথা বলা শুরু করার দরকারটা কি? এখন আপনি ভাবতে পারেন যে, ও আচ্ছা আমি তো ইউএসএ তে আছি। সো আমার কাছে তো প্লেন্টি অফ টাইম আছে। আমি তো মানে জাস্ট ইউনিভার্সিটি ট্রান্সফার করব। কিন্তু অন্য দিক থেকে চিন্তা করেন, প্রফেসর যখন রিক্রুট করতেছেন, তিনি কিন্তু মানে জানেন না যে আপনি সেমেস্টার শুরু হওয়ার ২ মাস আগে ইনভেস্টিং ইমেইল ইন ইউ। করবেন। হ্যাঁ, উনি কিন্তু অলরেডি অনেকের সাথে কথা বলা শুরু করে দিয়েছেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে। তো আপনি কেন তখন কোয়াইট হয়ে থাকবেন? তো বাই দ্যাট টাইম আপনার তো অপরচুনিটি হাতছাড়া হয়ে যেতে পারে। সো আপনার যদি মনে হয় যে এরকম কিছু করতে হবে, আপনাদের মুভ করতে হবে, তাহলে আর্লি কথা বলেন। আর কমিউনিকেশনের ব্যাপারটা যেটা সাদ বলেছেন যে তার প্রফেসর উনি নাইস ছিলেন। কিন্তু সব ক্ষেত্রে আপনাকে এটা একটু না টেকনিক্যালি ডিল করতে হবে। মানে আমি যেটা বললাম, আমি এরকমও শুনেছি যে পিএইচডিতে যাবে শুনে মানে মাস্টার্স হুম, ডিফেন্সে প্রফেসর মানে অনেক, আটকে দিয়েছেন হ্যাঁ, হ্যাঁ, অথবা হ্যাঁ অনেক কিংবা প্রশ্ন হ্যাঁ করে হয়তো পিছিয়ে দিয়েছেন এক সেমেস্টার, এরকমও হয়েছে। সো আসলে আমার যেটা কথা হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশে বসে অনেক কিছু ফর্মুলাইক ওয়েতে চিন্তা করি যে এভাবে হবে এবং এভাবে লিনিয়ারিটি চিন্তা করি। আমেরিকা এক্স্যাক্টলি অনেক বড় একটা দেশ এবং এটা মানে হিউম্যান গুলো ডিফারেন্ট, প্রসেস গুলো ডিফারেন্ট, ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়াগুলো পর্যন্ত ডিফারেন্ট। ডিফারেন্ট। আর যেটা হচ্ছে যে ইভেন হেলথ ইন্স্যুরেন্স বা অন্যান্য ব্যাপার নিয়ে কথা যেটা হচ্ছিল, সেখানে কিন্তু এটা উঠে এসেছে যে প্রত্যেকটা স্টেটের সিস্টেম কিন্তু আলাদা। মানে একেকটা স্টেট একেক রকমভাবে অপারেট করে। নিউ ইয়র্কের হেলথ ইন্স্যুরেন্সের সিস্টেম আপনি হয়তো আপনার রিলেটিভ কারোর কাছ থেকে শুনলেন। এখন সেইটা আপনি ক্যানসাস বা আপনি সেইটা গিয়ে অ্যারিজোনায় পাবেন না। থিংস আর ডিফারেন্ট। তো আমার কথা হচ্ছে যে আসলে মানে আমার কথা বা মানে আপনার অন্য কোনো স্টেটে থাকা কোনো লোকের কথা শোনার আগে আপনি একদম লোকালাইজড একটা কথা শোনেন যে ওইখানকার সিস্টেম কীরকম। যেমন আমি বললাম যে হ্যাঁ, ক্লেমসনে ফ্রি বাস আছে আপনার চলাফেরা করার জন্য। এখন সেটা কি আইওয়া স্টেটে এটা খাটে? বা কানসাস স্টেটে এটা খাটে? এরকম কিছু ব্যাপার আছে যে আপনার হুম হুম উচিত হবে যে ঠিক লোকাল নলেজটা ওইখান থেকে বের করে আনা। বের করে আনা।
আচ্ছা, আর দেখি দু একটা প্রশ্ন আছে কিনা। নাফিকে সালাম দিয়েছে একজন। আহ, আহ, সাদ ভাই, মানে ওটা আমি ভাই খুঁজুক, কিন্তু আমার আরেকটা মানে যেটাতে মেইন ইম্পর্টেন্ট বা একটা আমার ইচ্ছা ছিল, মানে আপনি আমেরিকার ওয়ান অফ দা ফার্স্ট, প্রথম দিকে যারা আপনার RSP2 ক্লিয়ার করছেন। তো RSP2 মানে হচ্ছে যারা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ জব করেন, তাদের জন্য আপনার ওই PE ক্লিয়ার করার পরও PTOE, PTP, RSP1 এগুলা হচ্ছে মানে কয়েকটা মানে অ্যাক্রিডেশন অর সার্টিফিকেশন। তো সাদ ভাইয়ের এগুলো অনেক আগেই উনি ক্লিয়ার করছেন, বাট হি ওয়াজ ভেরি কোয়াইট অ্যাবাউট দ্যাট। তো স্যার ভাই, যদি আপনি ইন শর্ট মানে 2-3 মিনিটের মধ্যে যদি এগুলা নিয়ে কিভাবে তারা বেনিফিট হবে জবের মাধ্যমে, বা এগুলা কিভাবে একটার পর একটা করে, মানে কোন স্টেপের পর কোন স্টেপ এগুলা সে একটা করে পার্সু করবে, এগুলো যদি একটু শর্টে বলতেন, মানে আচ্ছা অনেক ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারও এখানে আছেন যারা আসলে এটা দেখতেছেন। আচ্ছা, আমি এই নাফির কোশ্চেনের সাথে আমি একটা পিগি ব্যাক করি। অনেক কিন্তু এই কোশ্চেন মানে আমরা কিন্তু এখান থেকে কোশ্চেনটা করছি, অনেকে এই কোশ্চেনটা করবে যে আমেরিকায় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারদের জন্য ওভারঅল জব ফিল্ডটা কীরকম হইতে পারে, আমার এই সার্টিফিকেশনগুলা মানে কতটা ভূমিকা রাখে। হ্যাঁ, মানে আমি এভাবে বলি যে বাংলাদেশ থেকে হয়তো কেউ সিভিল পড়েছেন, তো আপনি ওই লেভেল থেকে চিন্তা করেন যে তার মনে যে প্রশ্নগুলো আসতেছে অ্যালং উইথ হোয়াট নাফি আস্ট। শিওর, যদি আমিরের কথার সূত্র ধরে বলি, আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকাতে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এখনো আসলে প্লেন্টি অফ অপরচুনিটিস আর দেয়ার আর কি। আর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং তো আসলে একটা ভ্যাস্ট ফিল্ড, এখানে বেশ কিছু ব্রাঞ্চেস আছে, তাই না? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন অফ অপারেশনস, ট্রান্সপোর্টেশন সেফটি, ট্রান্সপোর্টেশন মডেলিং, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। সো যেই ফিল্ডে আছেন, আমার মনে হয় যে যদি আমেরিকায় হায়ার এডুকেশন পার্স করে ক্যারিয়ার করতে চান, দেয়ার আর স্টিল লট অফ অ্যাভেলেবল অপরচুনিটিস, এবং এই অপরচুনিটিসটা হয়তো আগামী কয়েক বছর আরো বিদ্যমান থাকবে। আমি নাফির সাথে প্রায় আলাপ করি বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড জবস অ্যাক্ট, যেটা কিনা 2021 সালের লাস্টে 2022 সালের দিক থেকে এনাক্টেড হওয়া শুরু করেছিল। সো লটস অফ ফান্ডিংস আর দেয়ার অ্যাকচুয়ালি। সো ইউএস ফেডারেল গভর্নমেন্ট অনেক ফান্ডিং আসলে ঢালছে ট্রান্সপোর্টেশনের পিছনে, রাস্তাঘাট থেকে শুরু করে লটস অফ আদার ফিল্ড। সো আমার ধারণা যে এই ফিল্ডে আগামী 8-10 বছর আরো মানে রবাস্ট জব গ্রোথ হয়তো থাকবে। এবং এখন যেটা হচ্ছে যে এখন আসলে অনেক সময় দেখা যায় যে এই ফিল্ডে লোকজন খুঁজে পাওয়া যায় না। সো লোকজন আর ইন ভেরি হাই ডিমান্ড। আর যদি সার্টিফিকেশনের কথাগুলা বলি, সার্টিফিকেশন গুলা তো আসলে ক্যারিয়ার প্রগ্রেশনের সাথে সাথে এমনিতেই আসে। অবভিয়াসলি ওয়েন ইউ হ্যাভ দিস সার্টিফিকেশনস, দিজ আর স্পেশালাইজড সার্টিফিকেশনস। কোনোটা হয়তো ট্রান্সপোর্টেশন অপারেশনসে, কোনোটা কেউ যদি ট্রান্সপোর্টেশন সেফটি ফিল্ডে কাজ করে তাদের জন্য প্রযোজ্য। প্রতিটা সার্টিফিকেশনের জন্য কিছু ইনিশিয়াল রিকোয়ারমেন্ট আছে। ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করলে কেউ পরীক্ষা দিয়ে ইনিশিয়াল সার্টিফিকেশনটা নিতে পারে। তারপর আরো কিছু বছর এক্সপিরিয়েন্স গেইন করলে পরের ধাপে যেতে পারে। যেমন রোড সেফটি প্রফেশনাল, RSP, যেটা, এটার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে RSP1 আর RSP2। RSP1টা হচ্ছে মোর জেনারেলাইজড, যে কেউই পরীক্ষা দিয়ে সার্টিফিকেশনটা নিতে পারে ওয়ান্স ইউ হ্যাভ এ কত 2-3 years experience and you have like degree from certain fields like civil engineering, transportation planning, urban planning, etc. RSP1 টা acquire করার পরে, once you have like 3 years of experience or 2 years of experience, এগুলার ইনফরমেশন এদের ওয়েবসাইটেই দেওয়া আছে। You can again take the advanced level examination which is RSP2। RSP2 তে দুইটা স্পেশালাইজেশন আছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর একটা হচ্ছে বিহেভিয়ারিয়াল। যে কেউ পরীক্ষা দিয়ে ওয়ান্স দে বেসিক্যালি স্যাটিসফাই দ্য এডুকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট, ওয়ান্স দে পাস দ্য এক্সাম দে ক্যান অ্যাকোয়ার দি সার্টিফিকেশন। আর আরেকটা কথা যেটা বলবো, নাফি যেটা বললো যে হ্যাঁ, ইদানিং দেখা যাচ্ছে যে এই সার্টিফিকেশন গুলা ডেফিনেটলি তোমাকে জব ফিল্ডে কিছুটা অ্যাডভান্টেজ দেয়। কারণ অনেক এমপ্লয়াররাই আমরা ইদানিং দেখছি যে তারা তাদের জব অ্যাডভার্টাইজমেন্টে রিকোয়ার করে যে ইউ উইল বি প্রেফার্ড ইফ ইউ হ্যাভ এ RSP1 or RSP2 certification, or if you have a PTOE which is Professional Transportation Operations Engineer certification. So হ্যাঁ, এই সবগুলা সার্টিফিকেশনই আপনাকে প্রফেশনাল
ফিল্ডে যখন আপনি জব খুঁজবেন অথবা এক জব থেকে আরেকটা বেটার জবে আপনি যেতে চাবেন, আপনাকে হেল্প করবে আর কি, বিকজ দিজ আর সার্টিফিকেশন উইচ গিভস বেসিক্যালি ক্রেডিবিলিটি টু ইয়োর কোয়ালিফিকেশন, যে হ্যাঁ ইউ আর qualified enough to do the job that the employers are asking for. এগুলো আপনাকে কিছুটা অ্যাডভান্টেজ হয়তো দিবে, বিকজ এগুলো শুধুমাত্র এটার টেস্টিমনি না যে আপনি পরীক্ষায় পাশ করে সার্টিফিকেশন গুলা নিয়েছেন, বাট অলসো এ টেস্টিমনি অফ ইউর এক্সপিরিয়েন্স, দ্যাট ইউ হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যেটা আপনি বিগত বেশ কয়েক বছর ধরে অ্যাকোয়ার করেছেন আর কি। সো হ্যাঁ, ট্রান্সপোর্টেশন সেফটি প্রফেশনে কেউ যদি থাকেন, আমি বলবো যে হ্যাঁ, আরএসপি সার্টিফিকেশনস গুলো আপনাকে হেল্প করবে টু প্রগ্রেস ইউর ক্যারিয়ার। আচ্ছা, তাহলে আমি আরেকটু ব্যাক স্ট্রিম মানে আপস্ট্রিম বা সাপ্লাই চেনে আরেকটু উপরে যাই। তার মানে হচ্ছে যে ইউএসএতে যদি কারো পড়াশোনার মানে করার আগ্রহ থাকে, তাহলে মনে হয় তাদের জন্য মানে মানে বাংলাদেশে এখন তো আসলে মেজর সিলেকশনটা একটা বড় ব্যাপার, বা প্রজেক্ট সিলেকশন একটা বড় ব্যাপার। যে যখন মানে শেষের দিকে ফাইনাল ইয়ার প্রজেক্টের দিকে কেউ যাচ্ছে বা মানে কনসেন্ট্রেশন নেওয়া হচ্ছে, তো তখন হোয়াট আই এম গেটিং এট যে এটা এই ট্রান্সপোর্টেশন মনে হয় বেশ মানে আকর্ষণীয় হতে পারে। আমি সিভিল ইঞ্জিনিয়ার না, তাই বুঝতে পারতেছি না, আমার কাছে অবশ্যই ভাই, শুনতে অ্যালফাবেট লাগতেছে, কিন্তু আমার কাছে আমি ভাই হোয়াট আই এম গেটিং সিভিল ইঞ্জিনিয়ারিং এটা মধ্যে বেশ ট্রান্সপোর্টেশন মানে ইঞ্জিনিয়ারিং ইজ দ্য মোস্ট ডিমান্ডেবল। আচ্ছা, হ্যাঁ, গুড টু নো আর কি। মানে আমি জানতাম না মানে, কিন্তু আমার মনে হয় যে অডিয়েন্সের মধ্যে কারো যদি এই ব্যাপারে আগ্রহ থাকে যে ঠিক আছে আমি পড়বো, তাহলে মনে হয় এটা একটা বেশ ভালো একটা ট্র্যাক আমার কাছে সেটা হ্যাঁ, মনে হচ্ছে আর এবং কি। এবং এখানে একটু অ্যাড করি যে খুবই এনকারেজিং একটা সাইন গত 4-5 বছর ধরে আমি দেখছি, এবং আই এম প্রিটি শিওর যারা ট্রান্সপোর্টেশন সেফটি ও ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বাংলাদেশি যারা কাজ করেন অথবা পড়াশোনা করেন, তারা সবাই জানেন যে গত 4-5 বছরে বাংলাদেশি অরিজিন স্টুডেন্টসরা কিন্তু রিয়েলি দে হ্যাভ বেসিক্যালি put their mark in this field in terms of research, in terms of getting some prestigious awards from national agencies or national boards, in TRB, Transportation Research Board, in job fields, even in academia. So আমি পার্সোনালি যেটা দেখেছি আমার রিসার্চে, মানে পার্সোনাল রিসার্চে, যে বাংলাদেশি অরিজিন স্টুডেন্টসরা কিন্তু রিয়েলি থ্রাইভিং ইন দিস ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন সেফটি. Some of the research they are doing are getting highlighted in the national platform. There are quite a few faculties who have actually joined different universities. There are a lot of graduate students who are actually coming to study this, and there are a lot of industry people who have actually entered the job market, and they are doing their job in a very professional manner. So আমি নিজে দেখেছি যে there is tremendous growth in the last 5, 6, 7 years for Bangladeshi in this field. এবং স্যার ভাই আরেকটু শেষ করতে, আমরা অলমোস্ট শেষের দিকে। আরেকটা প্রশ্ন মানে এই লাইনে মানে অ্যাড করতে চাই। অনেক সময় আমরা জব সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, রাইট? এই ফিল্ডে জব সিকিউরিটি কিরকম, কিন্তু আপনার সাথে আমার প্রায় এই বিষয়টা কনভারসেশন হয় যে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উই সি নাও এ ল্যাক অফ ম্যান পাওয়ার, মানে লোক পাওয়া যায় না। হ্যাঁ, আর এনাফ বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার বিল there is enough opportunity, like আপনার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, দোজ আর লাইক রোবাস্ট, মানে ওরা সবসময় মানে মানে একটা পর থেকে একটা চেঞ্জ হতে থাকে। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি স্টেবল মার্কেট, এবং এখানে হচ্ছে বিকজ অফ দ্যাট আদার ইন্টারেস্ট ইন দ্য আদার ফিল্ড, পিপল আর মুভিং অন দোজ মাচ মোর দ্যান দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আপনি এটা জব সিকিউরিটি কি বলবেন? জব সিকিউরিটি নিয়ে অবভিয়াসলি মানে কিছু কিছু স্ট্রিমে civil engineering and job security obviously better, especially if you go to like government jobs or semi-government jobs, right? But when it comes to private sector, আমি বলবো যে এখন হয়তো job security better, but obviously it may vary from company to company depending on for example একটা বড় কনসাল্টিং কোম্পানিতে দেয়ার মে বি এ লট অফ ব্যাকলগস, রাইট? যার কারণে ওইখানে যদি তুমি কাজ করো, দেয়ার উইল বি job security for the next several years, right? But as you know, the Americate job market is very dynamic, right? Like hiring and firing is part and parcel of American economy, right? But obviously government jobs gulate job security better, you get good benefits and retirement packages, whereas in the private sector the pay is higher. At this time I would say যে private industry তে job security ভালো, কিন্তু এগেইন
it may depend on the size of the company also. If the company is very big, they may be able to absorb you even if there's not enough work. But if it's a small local company, sometimes it becomes difficult for those company to retain you if they don't have enough projects or enough jobs, right? But overall, I would say যে civil engineering, transportation engineering a job security in terms of volatility is not that high. It should be pretty much near like stable. But again, here and there you will hear stories of like layoff and switching jobs from one company to another company. Yeah. ওকে ভাই, আমরা মনে হয় শেষের দিকে। আমির ভাই, আচ্ছা, হ্যাঁ, মনে হয় এখন আস্তে আস্তে করে র্যাপ আপ করা দরকার। তো যেটা হচ্ছে যে সাদকে ধন্যবাদ, কিন্তু যেটা হচ্ছে যে আমরা আসলে দুটো জায়গা সম্পর্কে একবারে অনেক মানে টুকটাক কিছু জানতে পেরেছি, সেটা একটা সুবিধা ছিল। আর আরেকটা ব্যাপার ছিল যে মানে প্রফেশনাল দিক থেকে মানে এটা তুলে আনা, দৃষ্টিভঙ্গিটা তুলে আনা যে এই স্পেসিফিক টপিকে পড়াশোনার অপরচুনিটি কীরকম, পড়াশোনার পরে কী করা যেতে পারে, বেশ ভালো ভালোই মানে ইনফরমেশন পাওয়া গিয়েছে এখান থেকে আর কি। আর যেটা বললাম যে মানে আমার কাছে যেটা মানে নতুন ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমি আসলে এই ফিল্ডের জব, তারপরে এখানকার রিসার্চ বা এই সম্পর্কে কোনো কিছু জানা ছিল না। আমি আসলে সবসময় শুনতাম টিআরবি নামটা জানি। তো এইটুকুই আমার জানাশোনা ছিল। সো আই গট এডুকেটেড। কিন্তু আমার মনে হচ্ছে যারা এই ডোমেইনের, তাদের কাছে ইটস অ্যাকচুয়ালি মোর মিনিংফুল। তারা আসলে বুঝতে পারতেছেন যে আসলে এই ফিল্ডটা খুব একটা ভাইব্রেন্ট এবং এটা ইটস থ্রাইভিং। সো এইদিকে আসলে চিন্তাভাবনা করা যায়। তো নাফি, আমার মনে হয় যে আমরা নেক্সট ইসের ব্যাপারে আপনি যদি কিছুটা মানে কি বলে স্নিক পিক বলেন যে আমাদের নেক্সট সেশনের আমাদের প্ল্যানটা কি, তাহলে মনে হয় ওইটা বলে আমরা মানে নেক্সটে আমরা আসলে এরপরে বা খুব সময় রাগিব ভাইয়ের সাথে কথা বলছিলাম, ইউনিভার্সিটি অফ অ্যালাবামার যে প্রফেসর। তো উনি আসলে অ্যালাবামার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পার্সু এবং হচ্ছে ওইখানে কম্পিউটার সায়েন্স ফিল্ড নিয়ে কিছু বলবেন। তো ওইটা হচ্ছে আমরা পরের এপিসোডে হয়তো ওটা নিয়ে ফোকাস করব। কিন্তু মানে অনেস্টলি আমি সাদ ভাইয়ের মানে নিয়ে বলতে চাই, মানে আমি যতজন বড় ভাইকে আসলে ইউএসএ তে ফলো করি, মানে 2-1 জন, তার মধ্যে সাদ ভাই হচ্ছেন একজন খুবই ওপেন হার্টেড নাইস পারসন, যে কোনো ইনফরমেশন হাইড করে আপনাকে কিছু বলবে না। সো এখানে যদি কোনো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার অর ফিউচার মানে যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা ইউএসএ আসতে চান বা কোনো কারেন্ট বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, please contact to Saad Bhai for any kind of information, and I can tell you he has a very big open heart, will always provide honest opinion and right information. from any university, just একটা ইউনিভার্সিটি না, from any university, any university, yeah, যে ইউনিভার্সিটি আসতে চান, please contact him without any hesitation, and he has a very big open heart. হ্যাঁ, মানে আমি কি বলবো যে আমি এইটা আসলে এইটা আলোচনার ক্ষেত্র না, যেটা কোনো মানে ফ্রেন্ডশিপ আলোচনার ইয়ে না, কিন্তু he has a very big open heart to give the right information. Thank you Saad Bhai for accepting thank you time, thank you Nafi. টাইমটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো আজকের মনে হয় এখানে আমরা র্যাপ আপ করতেছি, আর সবাইকে অনুরোধ করব নেক্সট সেশনে আসার জন্য। নাফি নেক্সট সেশনের ব্যাপারে কিছু বলেছেন, সো ইট শুড বি এ গুড ওয়ান অলসো। এই সেশনের মধ্যে অনেক ইনফরমেশন নিয়ে আমরা আলাপ করব। আর সবাই ভালো থাকেন। আর আমার মনে হয় যে আপনারা যেভাবে চেষ্টা করছেন সিস্টেম্যাটিক্যালি এই ব্যাপারগুলোতে আগান। আমি যদি ফ্রম দ্য টপ আমরা ওভারভিউ করার চেষ্টা করি, আমরা মানে কারণ হচ্ছে অনেকে জাস্ট স্কিপ করে লাস্টে চলে আসেন ভিডিওর। তো আমি জাস্ট এই জন্য একটা সূচিপত্র বা ইন্ডেক্স টাইপের একটা কিছু বলে রাখি, যেটা হচ্ছে যে আমরা দুইটা জায়গা নিয়ে অনেক কথা বলেছি। আমরা প্রফেশনাল দিক থেকে কথা বলেছি, মানুষের মানে জবের ব্যাপারগুলো নিয়ে আলাপ করেছি, এবং এর পাশাপাশি আমরা এটা নিয়েও বলেছি যে আসলে কিভাবে মাস্টার্স এবং পিএইচডি বা এই সব ক্ষেত্রে মানুষজন হয়তো মুভ করে, সেগুলো নিয়ে কথা বলেছি। হোয়াট কাইন্ড অফ প্রিপারেশন ইউ শুড হ্যাভ, এইসব অনেক কিছু নিয়ে কথা বলেছি। সো আপনাদের কারো আগ্রহ হলে মানে মাঝখানে স্কিপ করে দেখে নিতে পারেন জায়গাগুলো। তো সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত এই অংশটা দেখছেন। আর অবশ্যই সাদকে অনেক ধন্যবাদ সময় বের করার জন্য, পুরোপুরি প্রবণ। আমরা আসলে তাকে কোনো কিছুর মানে এক্সেপ্ট থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড, আমরা আসলে কোনো আর কিছু আমাদের দেওয়ার নাই। দোয়া করতে পারি আমরা, এবং আপনারা দোয়া করতে পারেন সবার জন্য আর কি। তো সবাই ভালো থাকেন, স্টে ওয়েল। ধন্যবাদ নাফি, আমির, সবাইকে এই অপরচুনিটির জন্য। হোপফুলি আজকের ইনফরমেশন
ইউজফুল হবে কারো না কারোর জন্য। বাট হ্যাঁ, এগেইন ধন্যবাদ নাফি আর আমিরকে এরকম একটা ইউজফুল সেশন এই ইনিশিয়েটিভটার জন্য। ওভারঅল তোমরা যে একের পর এক পর্ব মানে তৈরি করে এভাবে মানুষের কাছে ইনফরমেশন ডিসিমিনেট করার চেষ্টা করছো, দ্যাটস রিয়েলি প্রেইজওয়ার্দি। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ ভাই। ওকে ভাই। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।